আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানজিম ওয়াসেদ। আজকে আমরা আমাদের মেডিকেল প্রোগ্রামের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, আমাদের জুলজির, যেটা হচ্ছে আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন একটা চ্যাপ্টার শুরু করতেছি তার আগে অবশ্যই তোমাকে বলে দেওয়া উচিত আমার এই চ্যাপ্টারটা আমার মেডিকেলের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, তাই না? আচ্ছা, তোমরা হয়তোবা এখনো অনেকেই যে মেডিকেলের কোয়েশ্চেন অ্যাকচুয়ালি কোন চ্যাপ্টার থেকে কত বেশি দিচ্ছে সে সম্পর্কে তোমাদের হয়তোবা আইডিয়া নাই, অথবা একটু কম আছে আর কি। সো এই যে চ্যাপ্টারটা ভাই আমাদের জন্য, আমি বলে রাখি, আমরা জুলজিতে যে কোয়েশ্চেনটা আসবে, যতটা কোয়েশ্চেন আসবে তার মধ্যে এই চ্যাপ্টারটাতে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে একটা, ঠিক আছে? অর্থাৎ এই চ্যাপ্টার থেকে তোমার ভালোই কোয়েশ্চেন আসে, ঠিক আছে? 4-5টা কোয়েশ্চেন ইজিলি দিয়ে দিতে পারে, এরকম মাঝে মধ্যে দিয়ে দিচ্ছে, অথবা 3-4টা অবশ্যই দিবে। কথা বুঝতে পারছি? সো আমরা জানি 3-4টা এমসিকিউ আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? 4-5টা এটা প্রায় দেয়, বুঝতে পারছি? সো এই চ্যাপ্টারটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই চ্যাপ্টারটা আমার এই জন্য একটু ভালো করে পড়তে হবে। মজার বিষয়, এই চ্যাপ্টার থেকে যখন কোয়েশ্চেন দেয় মোটামুটি একটু কঠিন করে কোয়েশ্চেন দেওয়া ট্রাই করে। অ্যাকচুয়ালি কঠিনটা তোমাদের করে হচ্ছে অন্যভাবে, লাইক হচ্ছে তোমাদের কোয়েশ্চেনগুলোকে একটু পাজল করে দেয়। কেমন করে? আমি তোমাদের জিনিসটা যখন থ্রোরাফলি আমি যখন পুরো চ্যাপ্টারটা পড়াবো তখন তোমরা জিনিসটা বুঝে যাবা। যেমন এই চ্যাপ্টারের 3টা অংশ আছে আমরা জানি, তাই না? একটা হচ্ছে আমাদের হাইড্রা আছে, ঘাসফড়িং আছে, রুই মাছ আছে, ঠিক আছে? আচ্ছা, এই 3টা অংশের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের হাইড্রা। হাইড্রাটা খুবই ইজি একটা জিনিস, অনেকের কাছে হয়তো বা কঠিন লাগতে পারে, বাট এটা তুমি দুই একবার মানে বারবার যদি পড়তে থাকো এখন মেডিকেলের জন্য, তোমার জন্য এটা খুবই ইজি হয়ে যাবে, ঠিক আছে? আমি আজকে ক্লাসটা করাবো এবং তুমি আমার ক্লাসটা করে দরকার হলে আবার করবা, করে তুমি বইগুলো লাইনগুলো দাগায় ফেলবা, এবং যেগুলো তোমাকে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি ওগুলো কষ্ট করে একটু খাতায় নোট করে রাখবা, নোট ডাউন করে রাখবা, তারপর তুমি জিনিসটা আরেকবার রিভাইজ দিবা, ফাইনালি তুমি কোয়েশ্চেন প্র্যাকটিস করবা। দ্যাটস ইট। এভাবেই আমরা একটা চ্যাপ্টার প্রোগ্রেস হব, ঠিক আছে? একটা চ্যাপ্টারের প্রতি আমরা এভাবেই প্রোগ্রেস হব। আচ্ছা, আজকে তাহলে আমরা ফার্স্টে হাইড্রা নিয়ে আমাদের পড়াশোনা শুরু করে দিই। আচ্ছা, হাইড্রা সম্পর্কে আমরা সবাই জানি, এই নামটা আসছে কোত্থেকে? ওই যে হারকিউলিস, একজন দানব, আমরা জানি ও হচ্ছে তোমার একটা দানব বয়কট করছিল, তোমার বধ করছিল, সেখান থেকে আমাদের নামটা কি আসছে? হাইড্রা আসছে, তাই না? আচ্ছা, 7 মাথাওয়ালা ড্রাগন বলা হয়। সো ওইটার মতো দেখতে হাইড্রা, দ্যাটস ওইটার নাম কি দেওয়া হয়েছে? হাইড্রা। এখন যেহেতু আমরা হাইড্রা পড়তেছি, সো আমাদের হাইড্রা থেকে বেসিক কিছু নাম আমরা সবাই জানি, তাই না? ফার্স্ট অফ অল হচ্ছে আমি যদি তোমাকে যে নামটা বলবো সেটা কি আমরা সবাই জানি, সেটা হচ্ছে বিজ্ঞানী আব্রাহাম ট্রেম্বলে। আব্রাহাম ট্রেম্বলে, তাই না? আব্রাহাম ট্রেম্বলে, যিনি 1744 সালে সর্বপ্রথম হাইড্রা আবিষ্কার করেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা হাইড্রার আবিষ্কারক কাকে বলতে পারি? বিজ্ঞানী আব্রাহাম ট্রেম্বলেকে বলতে পারি। কিন্তু ভাইয়া আমরা যদি বলি হাইড্রা যে নামকরণ করছে, এই যে একটা ইউনিক ওয়েতে হাইড্রার নামকরণ করা হয়েছে, এই যে আমাদের হারকিউলিস মহাবীর, আমি সরি দানব বলছি, মহাবীর হারকিউলিস যে দানব তোমার বধ করছে সে অনুযায়ী আমরা যে হাইড্রা নাম দিছি, এটা কে দিছে? এটা কিন্তু আমরা জানি আব্রাহাম ট্রেম্বলে দেয় নাই, এটা কে দিছে? আমাদের বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। আমরা তো সবাই চিনি, তাই না, ক্যারোলাস লিনিয়াসকে? আচ্ছা, ক্যারোলাস লিনিয়াসকে কেউ যদি ভুলেও না চিনে থাকো তার মেডিকেল আর পড়ার কোনো দরকারই নেই আসলে, তাই না? এটা খুবই একটা কমন একটা নাম। আচ্ছা, ও ক্যারোলাস লিনিয়াস হচ্ছে তাইলে কত সালে? সে হচ্ছে আমাদের 1758 সালে, তাই না ভাইয়া? 1758 সালে আমাদের হাইড্রা নামকরণ করছে। তাহলে এই দুটো বেসিক নাম আমরা সবাই জানি, তাই না? আর হাইড্রা নাম কোত্থেকে আসছে সেটা আমরা জানি। আচ্ছা, এবার আসে আমরা পড়াশোনায় ঢুকে যাই। আচ্ছা, এখন আমরা পড়বো আমাদের হাইড্রার প্রজাতি, তাই না? বাংলাদেশের মধ্যে হাইড্রা কয় রকম আছে? আমরা সবাই জানি 3 প্রকারের, তাই না? এবং এই 3 প্রকারটা মেডিকেলে অনেকবার আসছে, ঠিক আছে? এই চারটা একদম ঠুরস্থ করে ফেলতে হবে, বুঝতে পারছি? যা যা তোমাকে বলবো পড়তে হবে, খুব ভালো করে পড়বা। আচ্ছা, আমরা জানি আমাদের পুরো পৃথিবীর মধ্যে হাইড্রার 40টা প্রজাতি আছে, প্রত্যেকটা জানা লাগবে, ঠিক আছে? আর বাংলাদেশের মধ্যে প্রধানত কয়টা হাইড্রা প্রজাতি? 3টা হাইড্রা প্রজাতি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন হাইড্রার সাধারণ তোমার প্রজাতিটাকে আলাদা করছে কিসের ভিত্তিতে? তার গায়ের কালারের ভিত্তিতে, অর্থাৎ তার বর্ণের ভিত্তিতে, এবং তার কোষিকা কতটা আছে তার ভিত্তিতে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা যদি বই 3 ধরনের আমাদের হাইড্রা আছে, প্রত্যেকটার নামটা আমার মুখস্থ করতে হবে। প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে আমরা হাইড্রা অলিগ্যাকটিস, ঠিক আছে? হাইড্রা অলিগ্যাকটিস, যেটা একটা নাম কি? হাইড্রা ফুসকা, তাই না? হাইড্রা ফুসকা বা হাইড্রা ফুসকা যাই বলো না কেন, বাট হাইড্রা অলিগ্যাকটিস মাথায় রাখবা, যেটা হচ্ছে বাদামি কালারের হাইড্রা, তাই না? কি বর্ণের? বাদামি বর্ণের। এবং এটার মধ্যে আমার কোষিকা কয়টা আছে? 6টা। এইগুলা এই পার্টটা মেডিকেল আসছে, কোষিকার সংখ্যাটা, ঠিক আছে? 3টার কোষিকার সংখ্যাটা অবশ্যই মুখস্থ করতে হবে ভালো করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে হাইড্রা কি? অলিগ্যাকটিস, যেটা বর্ণ কি? বাদামি, এবং এটাতে কোষিকার সংখ্যা কয়টা? 6টা, ঠিক আছে? আচ্ছা, তারপর পড়বো আমরা হাইড্রা ভিরিডিসিমা। কি? হাইড্রা ভিরিডিসিমা, কিংবা এটাকে আমি আরেকটা নামে রাখতে পারি ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, ঠিক আছে?
আচ্ছা, এখানে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, এটার কালারটা কি আমরা সবাই জানি সবুজ আকৃতির, তাই না? সবুজ কালারের, তাই না? আচ্ছা, তারপরে এটার তোমার কোষিকার সংখ্যা কয়টা? খুবই গুরুত্বপূর্ণ, 4 থেকে 8টা, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তুমি ভাই এখন আমাকে আস্ক করতে পারো হাইড্রাকে অ্যাকচুয়ালি মানে প্রত্যেকটা কি এরা আলাদা আলাদা নিজেদের মধ্যে বডির মধ্যে পিগমেন্ট আছে যার কারণে এরা দেখতে ভিন্ন ভিন্ন কালারের হচ্ছে? বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে? হাইড্রার ভিতরে কিন্তু আমরা যখন এই যে হাইড্রা ভিরিডিসিমা অথবা ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা যখন পড়ছি, আশা করি আমরা সবাই জানি হাইড্রা কিন্তু স্বচ্ছ কালারের ছিল, বাট হাইড্রার ভিতরে হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে তোমার কি আশ্রয় নিচ্ছিল? ক্লোরেলা নামক একটা শৈবাল আশ্রয় নিচ্ছিল, যেটা দেখতে কি কালার ছিল? সবুজ কালারের ছিল। দ্যাটস ওয়াই হাইড্রাকে আমরা কি কালারে দেখতেছি? সবুজ কালার দেখতেছি। বাট বেসিক্যালি হাইড্রা কি কালারের? স্বচ্ছ কিংবা ট্রান্সপারেন্ট, তাই না? আচ্ছা, এবং এই স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট এটাকে যেটা আমার বাংলাদেশে সবচেয়ে কমন সেটা হচ্ছে হাইড্রা ভুলগারিস। হাইড্রা ভুলগারিস, ঠিক আছে? হাইড্রা ভুলগারিস খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা বিভিন্ন রকম কালার হইতে পারে, যেমন বর্ণহীন হইতে পারে, হলুদ বাদামি হইতে পারে, স্বচ্ছ হইতে পারে, কিংবা কমলা লাল হইতে পারে। তুমি কমলা লাল তো মাথায় রাখা লাগবে না, প্রথম 3টা মাথায় রাখলে তোমার জন্য হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ভুলগারিস হচ্ছে স্বচ্ছ কিংবা বর্ণহীন। এছাড়া আরেকটা কালার হইতে পারে হালকা হলুদ বাদামি, ঠিক আছে? এবং এটার কোষিকার সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ, 6 থেকে 10টা। এটা যখন কোয়েশ্চেন আসলে খুবই ইজি করবে তখন এই কোয়েশ্চেনটা দিবে, বাট কোয়েশ্চেন ধরে একটু কঠিন করতে যাচ্ছে তখন ভিরিডিসিমা দেবে, ঠিক আছে? তখন ভিরিডিসিমা দিতে পারে। আচ্ছা, আরেকটা টাইপ আছে সেটা হচ্ছে হাইড্রা গ্যাঙ্গাটিকা, ঠিক আছে? হাইড্রা গ্যাঙ্গাটিকা বলে এটাকে। আচ্ছা, এটা তোমার অত বেশি জানা লাগবে না, এটার একটা ইউনিক কালার আছে, এটা অথবা সাদা হইতে পারে কিংবা হালকা গোলাপি হইতে পারে, ঠিক আছে? এটা অতটা কমন না বাংলাদেশে। আচ্ছা, তাহলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমন কোনটা? হাইড্রা ভুলগারিস, ঠিক আছে? এটা সবচেয়ে বেশি বাংলাদেশে পাওয়া যায়, আমরা জানি। আচ্ছা, তাহলে ভাইয়া এই চারটা তোমার খুব ভালো করে পড়া লাগবে, এই চারটা আমরা 3 স্টার ইজিলি দিতে পারি, ঠিক আছে? আশা করি এই জিনিসটা তোমাদের সবারই খুব ভালো করে অলরেডি মুখস্থ আছে, ঠিক আছে? আমি জাস্ট একবার পড়ায় যাচ্ছি। আচ্ছা, আসি, এবার আমরা পড়বো হাইড্রার স্বভাব এবং বৈশিষ্ট্য। এই জিনিসটা আসলে আমাদের হয় কি, আমরা সবাই মোটামুটি কিছু জিনিস জানি, তাই না? প্রায় সব কিছুই জানি, বাট কয়েকটা জিনিস আমরা কনফিউজড হয়ে যাই। সো এটার জন্য আমরা একটা ময়ের টেকনিক নামক একটা জিনিস, আমি এটা ইন্টার লেভেলে পড়ে আসছিলাম, মানে ইন্টারমিডিয়েটে পড়ছিলাম। ময়ের টেকনিক দিয়ে আমরা ইজিলি এমসিকিউর জন্য হাইড্রার কোয়েশ্চেনগুলো সলভ করতে পারতাম আর কি, হাইড্রার স্বভাব কিংবা বৈশিষ্ট্য এগুলা। সো ময়ের টেকনিক মানে আমরা জানি, ধরো প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে হাইড্রা মুক্তজীবী। দেখো, ম দিয়ে মুক্তজীবী, তাই না? তারপর আমরা জানি হাইড্রা কোথায় পাওয়া যায়? হাইড্রা হচ্ছে নদ নদীতে পাওয়া যাচ্ছে, তাই না? কিংবা পুকুরে পাওয়া যায়। সো এটা হচ্ছে অবশ্যই কি হবে? মিঠা পানির, তাই না? কি হবে? মিঠা পানির। তারপর এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, হাইড্রা কিন্তু তোমার হার্বিভোরাস না, হাইড্রা কিন্তু কি মাংসাশী, ঠিক আছে? হাইড্রা কি মাংসাশী, এবং হাইড্রা কি খেয়ে থাকে এটা আমরা সবাই জানি, সেটা কি আর্থ্রোপোড জাতীয় প্রাণী। ওই যে আর্থ্রোপোড জাতীয় যেসব পতঙ্গ আছে ওগুলা খেয়ে তারা বেঁচে থাকে, তাই না? ক্রাস্টাসিও সন্ধিপদী। আচ্ছা, যাই হোক, এটা পরে পড়াবো, সমস্যা নাই। তারপর হাইড্রার আরো কিছু বৈশিষ্ট্যের মধ্যে আমরা জানি মুকুল উদ্গম। আমরা এগুলো যখন হাইড্রার জন্ম পড়াবো তখন আমরা পড়বো অবশ্যই মুকুল উদ্গম জিনিসটা কি, এবং পুরোপুরি বিস্তারিত আমি জিনিসটা এমসিকিউ তোমাকে পড়াবো, আমরা জানি তুমি সবকিছু জানো। আচ্ছা, তারপর দ্বিবিভাজন পদ্ধতিতে তাদের ওজন, এটা আমরা জানি। আচ্ছা, তারপর তাদের পলিপ এবং মেডুসা দশা, এই জিনিসটা আমরা পড়ছিলাম কখন ভাই? আমরা যখন নিডারিয়া পড়ছিলাম, তাই না ভাইয়া? কি পড়ছিলাম? নিডারিয়া। আমরা জানি হাইড্রা কোন পর্বভুক্ত? নিডারিয়া পর্বভুক্ত। এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, নিডারিয়ার সবচেয়ে আমাদের ক্লোজলি রিলেটেড পর্ব আরেকটার নাম কি? সেটা হচ্ছে আমরা বলতে পারি টিনোফেরা। কি নাম ভাইয়া? টিনোফেরা। তাহলে ভাইয়া পারবো আশা করি। আচ্ছা, আমরা জানি মেডুসা যে দশা সেটা হচ্ছে সচল, এবং আরেকটা হচ্ছে পলিপ, পলিপটা হচ্ছে আমাদের নিশ্চল। তাহলে ভাইয়া কোনটা কি কি একটু দেখো তো, আমি এটা কমাই দিই। তাইলে মেডুসা যে দশা সেটা হচ্ছে আমাদের সচল দশা, আর পলিপটা হচ্ছে কি নিশ্চল দশা, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের মেসোগ্লিয়া। আমরা সবাই জানি মেসোগ্লিয়া কি, আমরা জানি এটার ক্ষেত্রে আমাদের যে নিডারিয়া পর্বভুক্ত প্রাণী তাদের ক্ষেত্রে মেসোগ্লিয়া উপস্থিত। সবকিছু কিন্তু আমি আলাদা করে পড়াবো, সমস্যা নেই, ওখান থেকে প্রত্যেকটা থেকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, তাই না? আমরা জানি মেসোগ্লিয়ার পুরুত্ব কত? 0.1 মাইক্রোমিটার। এরকম কিছু জিনিস আছে যেগুলো আমার অবশ্যই জানা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এগুলো পরে পড়াবো, সমস্যা নেই। তারপর হাইড্রার যে আমরা জানি এপিডার্মিস কিংবা গ্যাস্ট্রোডার্মিস, আমরা জানি পেশি আবরণী কোষ আছে, ওখানের মধ্যে কি দেখা যায়? কিছু মায়োনিম নির্মিত পেশিতন্তু দেখা যায়, তাই না? বা পেশি প্রবর্ধনও বলতে পারি। এগুলোর কারণে হাইড্রা বেসিক্যালি সংকোচন প্রসারণ করতে পারে। আচ্ছা, তারপর ম আদি আরেকটা কি মাথায় রাখবো, সেটা হচ্ছে মিউকাস এবং এনজাইম নিঃসরণকারী তাদের কি থাকে? কিছু কোষ থাকে, তাই না? গ্রন্থি কোষ থাকে। আচ্ছা, তারপর হাইড্রার মৃত্যু, আমরা জানি হাইড্রার মৃত্যু কি স্বাভাবিক না অস্বাভাবিক? এটা খুবই গুরুত্বপূর্ণ। হাইড্রার কিন্তু কি নাই? কোনো স্বাভাবিক মৃত্যু নাই। এগুলো জাস্ট তোমাকে একটা বেসিক একবার বলে দিচ্ছি, ঠিক আছে? এটা ময়ের টেকনিক দিয়ে তুমি সবকিছু মাথায় রাখতে পারো একসাথে। আচ্ছা, তারপর আমরা জানি একদম আমাদের চ্যাপ্টারে এই যে হাইড্রার একদম লাস্ট পার্টে কি আছে? হাইড্রার মিথজীবিতা, তাই না?
হাইড্রা মিথজীবিতা প্রদর্শন করে এবং মিথজীবিতা পুরোপুরি আমরা পড়বো, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, তারপর হাইড্রার শ্বসন কোন প্রক্রিয়া, এগুলো একটু পড়ে রাখি। হাইড্রার শ্বসন বেসিক্যালি আমাদের ব্যাপন প্রক্রিয়া হয়ে থাকে, ঠিক আছে। তারপর হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা প্রচন্ড, আমরা সবাই জানি। এরপর হচ্ছে যৌন এবং অযৌন উভয় প্রকার তাদের প্রক্রিয়া তাদের বংশ বিস্তারের জন্য প্রযোজ্য, তাই না? অযৌন জনন হচ্ছে তাদের ক্ষেত্রে, যৌন জনন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ময়ের টেকনিক দিয়ে আমরা মোটামুটি এই জিনিসগুলা সবাই জানি, ঠিক আছে। অলরেডি কিন্তু আমি ধরে নিচ্ছি তোমরা এগুলো সবাই জানো, ঠিক আছে। আচ্ছা, এখন আমার এটা জানা লাগবে আমরা কোন কোন পার্ট থেকে কি কি জিনিসগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বো। সো আমরা সিরিয়ালি একটু আগাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা পরিণত হাইড্রার দেহকে আমরা জানি কয়টা ভাগে ভাগ করা যায়, 3টে অংশে ভাগ করা যায়, ঠিক আছে। একদম মাথার পার্ট, দেহকাণ্ডের পার্ট, নিচে পাদশক্তির পার্ট, তাই না? আচ্ছা, তাহলে মাথার যে পার্ট তাকে আমরা কি বলতেছি, হাইপোস্টোম, তাই না? কি বলি, হাইপোস্টোম। যেখানের মধ্যে কি থাকে, হাইপোস্টোম কি ধারণ করে, তোমাকে জিজ্ঞেস করলে হাইপোস্টোম নিচে কোনটি ধারণ করে, তুমি কি বলবা, মুকুট ছিদ্র ধারণ করে, ঠিক আছে। আচ্ছা, এগুলো বলতে হবে। আচ্ছা, তাহলে কি কি আছে, হাইপোস্টোম, দেহকাণ্ড এবং পাদচাকতি। তোমাকে যদি বলে হাইড্রার বহির্গঠনের মধ্যে নিচের কোনটি নেই, ঠিক আছে, এবং মেডিকেলি কোয়েশ্চেনগুলো মাঝে মধ্যে এত তোমার কি হয় অযৌক্তিক টাইপের মাঝে মধ্যে কোয়েশ্চেন দিয়ে দেয়। দেখো, তোমাকে এই 3টা ছাড়া যদি তোমাকে এমনও দেয় যে কোর্সিকা, তাহলে কোর্সিকা কিন্তু তোমার এইখানের আনসারের মধ্যে থাকবে না। আমার কোয়েশ্চেন, আমার মানে আমি কি বলতে চাচ্ছি তুমি বুঝতে পারছো জিনিসটা? মানে এখানে যে 3টা আছে, যেহেতু 3টা আছে, তার মানে আমি ধরে নিচ্ছি সেটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ আমরা তো জানি অপশন কয়টা দেয়, 4টা দেয়, ঠিক আছে। সো তোমরা যখন এগুলো পড়বা, এই জন্য জিনিসটা ভালো করে পড়তে হবে। এই কারণে, কারণ আমরা যখন ধরো হাইপোস্টোম পড়লাম না, আমরা জানি এখানের মধ্যে আবার আমাদের কি আছে, মুখের পার্টে আমাদের কি আছে, কৌশিক আছে, মুখছিদ্র আছে, সবকিছু আছে না। কিন্তু তোমাকে যখন এগুলা বহির্গঠনের অংশের মধ্যে যদি তোমাকে জিজ্ঞাসা করে, কোয়েশ্চেন যদি তোমার একটু অযৌক্তিক টাইপের দেয়, তাহলে অবশ্যই কোনটা আনসার হবে, ওইটাই আনসার হবে, ঠিক আছে। আমাদের কৌশিকাটা আনসার হবে, কারণ কৌশিকা এখানে 3টার মধ্যে নাই, ঠিক আছে। এভাবে করে তোমার কোয়েশ্চেনগুলো প্রত্যেকটা বোঝা লাগবে। মানে তোমাকে অযৌক্তিক কোয়েশ্চেনও দিতে পারে, দ্বিতীয় যৌক্তিকও অবশ্যই দেয়। সো তোমার কি আনসার করবা, কিভাবে আনসার করবে, এটা তোমার বুঝতে হবে। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, আসি। তারপরে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে পড়ি। ধরো ফার্স্ট আছে আমাদের হাইপোস্টোম। হাইপোস্টোম নিয়ে মাথায় রাখা লাগবে, এটা হচ্ছে একটা কি মোচাকৃতির কিংবা কনিকাল আকৃতির, এবং এটা অবশ্যই কি করা যায়, সংকোচন প্রসারণ করা যায়। আচ্ছা, এর চূড়ায় কি অবস্থিত, মুখছিদ্র অবস্থিত, এবং হাইপোস্টোমের সাহায্যে হাইপোস্টোমের মাঝখানে যে মুখছিদ্র আছে, আমরা জানি এটা একসাথে কিসের কাজ করে, সেটা মুখেরও কাজ করে, পায়েরও কাজ করে। এই লাইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেখো, মুখছিদ্রের পথে খাদ্য গৃহীত হয় এবং অপচ্য অংশসমূহ বর্জিত হয়। কথা বুঝতে পারছি? অর্থাৎ মুখছিদ্র যে সেটা খাদ্য গৃহীত করে, আবার কি অপচ্য অংশ বের করে দেয়। তাহলে আমরা পারবো না জিনিসগুলা। আচ্ছা, আমি তোমাকে দরকার হলে, আমি আসলে যখন একাডেমিক পড়াইছিলাম তখন হচ্ছে তোমার প্রত্যেকটা চিত্র দিয়ে আলাদা আলাদা জিনিস বুঝাইছিলাম, বাট আমার মেডিকেলে কিন্তু অ্যাকচুয়ালি এভাবে করে লাগবে না। মেডিকেলের বেসিক জিনিসগুলো আমরা সবাই জানি, তাই না? পড়াশোনাগুলো আমরা ইন্টারে খুব ভালো করে পড়ে আসছি। এখন যেটা পড়া লাগবে সেটা হচ্ছে জাস্ট দাগায় দেওয়া লাগবে, প্লাস এটা বোঝানো লাগবে কি আসবে আর কি আসবে না। আচ্ছা, তারপর এখন আমরা পড়বো দেহকাণ্ড অথবা ট্রাঙ্ক, তাই না? দেহকাণ্ডের হচ্ছে কি আমাদের 3টা অংশ, ঠিক আছে। আবার দেহকাণ্ডের মধ্যে যদি আমাদের পাদচাকতি দিয়ে দেয়, তাহলে কিন্তু এটা আনসারের মধ্যে আসবে না, ঠিক আছে। এই যে তোমাকে একদম সহজ পড়াশোনা, তাই না? একদম সহজ পড়াশোনা, বাট আমাকে এমসিকিউতে যখন দেয় তখন আমরা কনফিউজড হতেও পারি, ঠিক আছে। সো যাতে আমি ভাই কনফিউজ না হই, এই জন্য আমার এগুলো মাথায় রাখা লাগবে। যেমন দেহকাণ্ডের মধ্যে কি কি আছে, কৌশিকা আছে, মুকুল আছে এবং জননাঙ্গ আছে। খুবই ভালো করে মুখস্থ করা লাগবে। তাহলে দেহকাণ্ডের মধ্যে কি কি আছে, কৌশিকা আছে, মুকুল আছে, মুকুলের আলাদা নাম আমরা জানি বাট বলা হয়, তারপর জননাঙ্গ আছে বা শুক্রাশয় ডিম্বাশয় আছে, তাই না? আচ্ছা, এখন প্রত্যেকটা আমরা আবার আলাদা আলাদা করে পড়বো। আমরা জানি ভাই যখন আমরা হাইড্রা যখন আমরা আঁকছিলাম তখন আমরা জানি আমাদের হাইড্রাতে এরকম করে মুখছিদ্র ছিল এবং এদিকে আমাদের কি ছিল, আমাদের কৌশিকা ছিল, ঠিক আছে। আচ্ছা, সাপোজ আমি ধরে নিলাম হাইড্রাতে আমার 6টা কিংবা 6টা থেকে 10টা কৌশিকা আছে। আচ্ছা, তাহলে আমরা দেহকাণ্ড বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে আমাদের হাইপোস্টোমের পার্ট, এটা হচ্ছে আমাদের দেহকাণ্ডের পার্ট, আর নিচে হচ্ছে আমাদের পাদশক্তির পার্ট। তাহলে এই দেহকাণ্ডের আবার কয়টা অংশ, দেহকাণ্ডের মধ্যে কিন্তু কাকে রাখা হয়েছে, কৌশিকা রাখা হয়েছে, ঠিক আছে। কৌশিকাকে রাখা হয়েছে, অনেকে কনফিউজ হয়ে যাবা, এটা কনফিউজ হওয়া যাবে না। তাহলে দেহকাণ্ডের মধ্যে কি কি আছে, আমাদের কৌশিকা আছে, তারপর আমাদের মুকুল হইতে পারে, আমরা জানি এখান থেকে উপরের অর্ধাংশ থেকে মুকুল সৃষ্টি হইতে পারে। এছাড়াও কিছু বিশেষ মৌসুমে তাদের মধ্যে কি হবে, জননাঙ্গ তৈরি হবে, তাই না? আচ্ছা, উপরের দিকে হচ্ছে শুক্রাশয় তৈরি হয় এবং নিচের দিকে হচ্ছে আমাদের কি তৈরি হচ্ছে, ডিম্বাণু তৈরি হচ্ছে বা ডিম্বাশয় তৈরি হচ্ছে, ঠিক আছে ভাই? আশা করি পারবা। আচ্ছা, এখন আমরা কৌশিকা পড়ি। আমরা যেহেতু হাইড্রা ভুলগারিস যেটা বাংলাদেশের সবচেয়ে কমন, ওইটা নিয়ে আলোচনা করতেছি। সো আমরা জানি এটা কৌশিকার সংখ্যা কয়টা, 6 থেকে 10টা। আরো কিছু জিনিস আমরা জানি, সেটা হচ্ছে দেহ অপেক্ষা লম্বা হয়ে থাকে, তাই না? এবং এটাকে অবশ্যই সংকোচন প্রসারণশীল। আচ্ছা, তারপর আমরা জানি এটা কি কি কাজে ইউজ করা হয়, হাইড্রা তার চলন, আত্মরক্ষা কিংবা তার
শিকার ধরার কাজে সে কি করে, সে ইউজ করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কোন কয়টা কাজে, 3টা কাজে সে ইউজ করে। আচ্ছা, এই জিনিসগুলো এখান থেকে লাগবে, আমি তোমাকে আবার দাগাই দিই। দেখো, হাইপোস্ট্রোমের গোড়ায় চতুর্দিক থেকে 6 থেকে 10টা কোষিকা থাকে, এটা আমরা জানি। এখানে যখন আমরা ভিরিজ স্টেমা বলবো কয়টা থাকবে, তখন ভিরিজ স্টেমাতে আমাদের 4 থেকে 8টা থাকবে, ঠিক আছে। আর যখন আমরা অলিগোএক্টিস পড়বো তখন স্পেসিফিক জাস্ট 6টা থাকবে। আচ্ছা, তারপর কোষিকা দেহ অপেক্ষা 2 থেকে 3 গুণ লম্বা হবে, ঠিক আছে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, বহিঃপ্রাচীরে অসংখ্য নেমাটোসিস্ট ব্যাটারি থাকে, আমরা জানি। এই নেমাটোসিস্ট ব্যাটারিটা হচ্ছে আমাদের কি বিভিন্ন ধরনের টাইপ হয়ে থাকে, যেটা বেসিক্যালি শিকারকে দংশন করে ফেলে এবং দংশন করে মেরে ফেলে, তাই না। আচ্ছা, তাহলে বহিঃপ্রাচীরে অসংখ্য কি আছে, নেমাটোসিস্ট ব্যাটারি আছে, ঠিক আছে। এবং এই নেমাটোসিস্ট সম্পর্কে আমরা বিস্তারিত পড়বো, আমরা জানি আশা করি। আচ্ছা, এবং এটার কাজ কি, কাজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এই কাজটা ভালো করে পড়বা, কাজটা খুবই গুরুত্বপূর্ণ। শিকার ধরা, আত্মরক্ষা, চলন, এই 3টা কাজ হচ্ছে প্রধান। এছাড়াও একটা কাজ আছে, খাদ্যবস্তু মুখে প্রবেশ করতে সাহায্য করে, এটা হচ্ছে সেকেন্ডারি কাজ, ঠিক আছে। বাট প্রাইমারি হচ্ছে এই 3টা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কৌশিকা, সেটা হচ্ছে সে কি করে, শিকার ধরতে সেটাকে ইউজ করে, আমরা সবাই জানি, তাই না। তারপর যেটা, সে তাকে আত্মরক্ষা করতে এটাকে ইউজ করে, এবং ফাইনালি এটা দিয়ে সে কি করে, 2 ধরনের চলন করে, আমরা সবাই জানি, তাই না। এক ধরনের চলন আছে, লাইক ও যদি হাঁটার ক্ষেত্রে ইউজ করবে, কৌশিকা ইউজ করবে, কিংবা যখন সমারসল্টিং করতেছে তখনও কিন্তু সে কৌশিকের উপর হালকা হইলেও ভর দিচ্ছে, তাই না, হালকা একটু ভার দিচ্ছিল। আচ্ছা, তাহলে আমরা জানি কৌশিকার পুরোপুরি জিনিসগুলো আমরা পারবো এখান থেকে। তাহলে এখান থেকে তাহলে কি কি পাওয়া লাগবে, 2 থেকে 3 গুণ লম্বা এটা লাগবে, এটা তোমার বইয়ের মধ্যে থাকলে দাগাই ফেলো। তারপর আমার নেমাটোসিস ব্যাটারিটা তো অবশ্যই লাগবে। তারপর এটার কাজ, মানে এটা কি করে সেটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আসি, তারপর আসি আমরা মুকুল বা বাড। আমরা জানি মুকুল কখন তৈরি হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এটা মেডিকেলে কয়েকবার আসছে, সেটা হচ্ছে গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে যখন খাবারের সাপ্লাই অনেক থাকে, তাই না, গ্রীষ্মকালে খাবারের সাপ্লাই যখন বেশি থাকে, অর্থাৎ যখন সে হাইড্রেটের পর্যাপ্ত পরিমাণ আহার পাবে, তখনই সে কোন দিকে যাবে, তার অযৌন জনন, যেটা অযৌন একটা স্বাভাবিক জনন। এটা ভাই মাথায় রাখবা, এটা হচ্ছে একটা অযৌন জনন, আমরা সবাই জানি। এবং যে জিনিসটা আমরা একটু কনফিউজ হয়ে যায়, সেটা হচ্ছে এটা কোনো অস্বাভাবিক না, বরঞ্চ এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কেন এটাকে বলতেছি এটা এখন বোঝার দরকার নেই, জাস্ট তুমি এটা মাথায় সেট করে রাখো। মাঝে মধ্যে জিনিসগুলো নিয়ে কনফিউশন তৈরি হয়, ঠিক আছে। অনেকে অস্বাভাবিক মানে এটা মনে করে যে যৌন জনন ছাড়া যা আছে সবই অস্বাভাবিক, না ভাই, এটাও একটা স্বাভাবিক জনন প্রক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, তাইলে অযৌন এবং স্বাভাবিক জনন প্রক্রিয়া, ঠিক আছে। এটা কখন হবে, অবশ্যই গ্রীষ্মকালে হবে, এবং এটা মেডিকেলে আসছে, তো আশা করি তোমরা ভুল করবে না। এটার সাথে একটু কনফিউজ হয়ে যাবে, আরো 2 জায়গায় 2টা ঋতুর কাল আছে, ওগুলা নিয়ে আমরা কনফিউজ হয়ে যাই, ঠিক আছে, হেমন্ত শীতকাল আছে। আচ্ছা, তাহলে গ্রীষ্মকালে যখন পর্যাপ্ত আহার পাওয়া যায় তখনই কি তৈরি হয়, মুকুল সৃষ্টি হয়। আচ্ছা, মুকুল সৃষ্টির মাধ্যমে হাইড্রা কি করে, অযৌন জনন সম্পন্ন করে, আশা করি সবাই জানি। এরপর হচ্ছে আমরা জননাঙ্গ পড়বো, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, জননাঙ্গ কখন সৃষ্টি হয়, শরৎ, হেমন্ত এবং শীত, 3টা কাল খুব ভালো করে মুখস্থ করতে হবে, ঠিক আছে। শরৎ, হেমন্ত, শীত, আমি বললাম না ঋতুগুলা লাগবে, এখান থেকে আমার মেডিকেল কোয়েশ্চেন আসছে। তাহলে শরৎ, হেমন্ত এবং শীতকালে কি হয়, আমার শুক্রাশয়, ডিম্বাশয় এগুলা সৃষ্টি হয়। আচ্ছা, এবং শুক্রাশয় কোথায় তৈরি হয়, খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের হাইড্রার দেহকাণ্ডের মধ্যে উপরের অর্ধাংশ হচ্ছে আমার শুক্রাশয় তৈরি হবে, আর নিচের অর্ধাংশ হচ্ছে আমার ডিম্বাশয় তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ, উপরের পার্ট হচ্ছে আমার শুক্রাশয়, আর নিচের অর্ধাংশ হচ্ছে আমার ডিম্বাশয়, ঠিক আছে। আর কিছু এখান থেকে লাগবে না, আরেকটা জিনিস লাগবে, এটা তো আমরা সবাই জানি, শুক্রাশয় এবং ডিম্বাশয় জননকোষ সৃষ্টি করে, এবং এর মাধ্যমে কি করে, যৌন জননে অংশগ্রহণ করে। আচ্ছা, হাইড্রা কি আমার হচ্ছে তোমার কি, আমাদের যদি বলতে পারি হাইড্রা কি, ওই যে আমরা পড়ছি না, স্বপরাগী, পরপরাগী, ঠিক আছে, মানে তারা একই দেহে তাদের কি করে, যে 2টা সেক্স অর্গান আছে, লাইক আমাদের শুক্রাশয় এবং ডিম্বাশয় আছে, তারা কি একই দেহের মধ্যেই তারা নিজেদেরকে নিজে ইউজ করে কিনা, এরকম একটা তোমাদের কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। মানে হাইড্রা তার স্বপরাগী কিনা, মানে আমরা যখন উদ্ভিদ বিজ্ঞান পড়ছিলাম না স্বপরাগী, সো এরকম হাইড্রাতে অ্যাকচুয়ালি কন্ডিশন তৈরি হয় কিনা, অর্থাৎ হাইড্রার যে শুক্রাশয়, সে চাইলে তো ইজিলি শুক্রাশয় থেকে শুক্রাণু বের হয়ে সে ওই হাইড্রারই যে ডিম্বাশয়, সেখানে গিয়ে সে কি করতে পারে, ফার্টিলাইজ করতে পারে, তাই না। এটা কি অ্যাকচুয়ালি পসিবল কিনা, এটার আনসার হবে অবশ্যই না, ঠিক আছে, অবশ্যই আনসার কি হবে, না। কেন না, বিকজ আমি একদম সিম্পলি যে জিনিসটা বুঝাই, সেটা হচ্ছে হাইড্রার যে জননাঙ্গগুলো আছে, অর্থাৎ শুক্রাশয়, ডিম্বাশয়, তারা ডিফারেন্ট টাইমে ম্যাচিউর হয়, ঠিক আছে, বুঝতে পারছো আমার জিনিসটা। তো অবশ্যই তাদেরকে কি হইতে হবে, দুইজনকে ম্যাচিউর হওয়া লাগবে, ঠিক আছে। বাট হয়টা কি, তারা পরিপক্ক যে হয়, তারা ভিন্ন ভিন্ন সময়ে পরিপক্ক হয়, যার কারণে তাদের ক্ষেত্রে এরকম মানে আমার স্বপরাগী টাইপের ইস্যুটা দেখা যায় না, ঠিক আছে। আচ্ছা,
বুঝতে পারছি আমার কথাটা? আচ্ছা, তারপর আমরা আমাদের লাস্ট যে পার্টটা পড়বো সেটার একটা নাম আছে, সেটা হচ্ছে বেজাল ডিস্ক। ঠিক আছে, বেজাল ডিস্কে তোমার বই নেই, বাট এটা জানা লাগবে, পদতল কিংবা পাদচাকতি কিংবা বেজাল ডিস্ক। এবং এখান থেকেও কোশ্চেন আমার আসছে মেডিকেলে, এবং খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি বলতে পারি দুই ধরনের চলনের সাথে কিন্তু আমার হাইড্রার পাদচাকতি জড়িত। যেমন দেখি, আমরা জানি হাইড্রার দেহকাণ্ডের নিম্নের প্রান্তে অবস্থিত গোল এবং চাপ অংশটি হচ্ছে আমাদের পাদচাকতি। আচ্ছা, পাদচাকতির কাজটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে মেডিকেলে আসছে। ঠিক আছে, কি কি? পাদচাকতি নিশ্চিত আঠালো রসের সাহায্যে কোন একটা তলের সাথে সে কি করে লেগে থাকে। ঠিক আছে, পাদচাকতি নিশ্চিত আঠালো রসের সাহায্যে সে কোন একটা তলের সাথে লেগে থাকে। আমরা জানি পাদচাকতি আঠালো রস নিঃসরণ করে। আচ্ছা, তারপর এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই লাস্টের দুইটা। সেটা হচ্ছে আমরা জানি হাইড্রার পাদচাকতি হচ্ছে কি তৈরি করে, আমাদের বুদবুদ সৃষ্টি করে, এবং বুদবুদটা হচ্ছে কি করে, হাইড্রাকে ভাসিয়ে রাখতে সাহায্য করে, যেটাকে আমরা কি বলছিলাম, হাইড্রার চলনের মধ্যে একটা ধাপ, তাই না? কি নাম? ফ্লোটিং, তাই না? আচ্ছা, তাইলে বুদবুদ সৃষ্টি করার জন্য দায়ী কে? হাইড্রার পাদচাকতি। খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং থার্ডলি আমার মাথায় রাখা লাগবে ক্ষণপথ গঠনকারী কোষের সাহায্যে, অর্থাৎ হাইড্রার পাদচাকতিতে একদম এরকম করে করে ওই যে শতপদী ক্রিয়া আছে না, আমরা সবাই দেখছি না, এরকম করে করে চলন করে, এরকম করে করে চলন করে, একদম স্লোলি 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 চলন করে না, এক্সাক্ট ওরকম আমাদের হাইড্রার মধ্যেও কি থাকে? ক্ষণপথ গঠনকারী কোষ থাকে। ঠিক আছে, ওখান থেকে ক্ষণপথ তৈরি হয়, এবং ওই ক্ষণপথের জন্য হাইড্রার একটা চলন দেয়, সেটা হচ্ছে এই যে এটাকে কি বলে? এমিবয়েড চলন। কি বলে ভাইয়া? এমিবয়েড চলন, কিংবা আমাদের কি বলি এটাকে, একটা নাম কি? গ্লাইডিং, তাই না ভাইয়া? গ্লাইডিং। ঠিক আছে, তাহলে এই নামটা আমার অবশ্যই ভালো করে মনে রাখা লাগবে। তাহলে দেখো, হাইড্রা ক্ষণপথ গঠনকারী কোষের সাহায্যে, এমিবয়েড কোষ আর কি, সেটার সাহায্যে সে গ্লাইডিং কিংবা এমিবয়েড চলন সম্পন্ন করে। ঠিক আছে, আমরা বুঝতে পারছি জিনিসটা। তাহলে এখান থেকে লাস্টের দুটো খুব ভালো করে মুখস্থ থাকা লাগবে, এখান থেকে মেডিকেল আসছে। ঠিক আছে, আচ্ছা, এবারে আমরা হাইড্রার অন্তর্গঠন। ঠিক আছে, আমরা জানি হাইড্রা যেহেতু নিডারিয়া পর্বভুক্ত, সো অবভিয়াসলি নিডারিয়া পর্বে যারা আছে তারা কি? তারা হচ্ছে দ্বিস্তরী, তাই না? একটা হচ্ছে আমাদের, তাদের মধ্যে কি আছে? একটা হচ্ছে তাদের মধ্যে কি আছে? তাদের মধ্যে হচ্ছে এপিডার্মিস আছে, আর একটা হচ্ছে আমাদের তাদের মধ্যে কি আছে? গ্যাস্ট্রোডার্মিস আছে। ঠিক আছে, আচ্ছা, তাইলে আমরা যেহেতু জানি হাইড্রা হচ্ছে কি তোমার দ্বিস্তরী বিশিষ্ট প্রাণী, তাহলে অবশ্যই তাদের দুই স্তরের মাঝখানে কি আছে? মেসোগ্লিয়া আছে। এগুলো সব আমরা জানি, তাই না? বাট কনফিউজ হয়ে আমাদের একটা জিনিস সবাই ভুলে যাই, হাইড্রা কোন মাত্রার প্রাণী সেটা আমরা অনেকে ভুলে যাই। সেটা হচ্ছে হাইড্রা কোষ কলা বা সেল টিস্যু। সেল টিস্যু, অর্থাৎ তাদের সেলগুলা টিস্যু ফর্ম করছে, বা টিস্যু থেকে কোনো কি ফর্ম হয় নাই? অঙ্গ ফর্ম হয় নাই। ঠিক আছে, তাহলে তাদের মাত্রা কোন ধরনের? তারা হচ্ছে কোষ কলা মাত্রার কিংবা সেল টিস্যু মাত্রার। ঠিক আছে, এটা পারবো না। আচ্ছা, তারপর হাইড্রার দেহের ভিতরে কি থাকে আমরা জানি? সিলেন্টেরন থাকে। এটা আমরা যখন নিডারিয়া পড়ছি তখন আমরা সবাই জানি সেটা হচ্ছে কি একটা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। ঠিক আছে, সেটা কি হিসেবে কাজ করে? সেটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রো। গ্যাস্ট্রো মানে সে হচ্ছে আমাদের অন্ত, আমাদের দেহের ভিতরের যে পার্ট, যেটা হচ্ছে আমাদের বেসিক্যালি আমরা কি বলতে পারি? ইন্টেস্টাইন রিলেটেড আর কি। তার পুরোপুরি কাজটা সে কি করতেছে? আমাদের হাইড্রার ভিতরে গহ্বরটা করতেছে, তাই না? এবং অলসো সে কিসে কাজ করতেছে? ভাস্কুলারের কাজ করতেছে, বা পরিবহনের সাথে সে নিযুক্ত, তাই না? আমরা জানি হাইড্রার যে পানি কিংবা অপাচ্য অংশগুলা সিলেন্টেরন দিয়ে কিন্তু মুখছিদ্র হয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে সেটা একসাথে গ্যাস্ট্রো এবং ভাস্কুলার দুইটা একসাথেই কাজ করতেছে। ঠিক আছে, আচ্ছা, এটার আরো কিছু নাম আছে আমরা জানি, সিলেন্টেরন কিংবা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, কিংবা আরো দুইটা নাম আছে, সেটা হচ্ছে ব্লাইন্ড স্যাক, একটা নাম কি? ব্লাইন্ড গাট। এটা আমরা একটু পরে পড়ালে ওখানে তোমরা আলাদা করে পড়বা। আচ্ছা, আমরা জানি কোষ প্রাচীর, দেহ প্রাচীর তাদের কি দুইটা ভাগে ডিভাইডেড, একটা হচ্ছে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস। এখান থেকে যে জানা লাগবে ভাইয়া, সেটা হচ্ছে আমাদের কোনটা কতটুকু পুরু। ঠিক আছে, কোনটা কতটুকু পুরো। আমরা যদি টোটাল তিনটা ভাগ পার্টে ভাগ করি, অর্থাৎ তারা 3 ভাগ পুরো, তার মধ্যে 2/3 হচ্ছে তাদের গ্যাস্ট্রোডার্মিস, 1/3 হচ্ছে এপিডার্মিস। এটা মাথায় রাখা লাগবে। ঠিক আছে, মানে অবশ্যই এপিডার্মিস অপেক্ষা আমরা জানি এপিডার্মিস গ্যাস্ট্রোডার্মিস অপেক্ষা কম পুরু, এবং কতটুকু কম পুরু সেটা জানা লাগবে। সেটা হচ্ছে এই যে দেখো এখানে আছে, দেহ প্রাচীরে পুরুত্বের 3/1 ভাগ অংশ হচ্ছে আমাদের এপিডার্মিস, এবং 2/3 হচ্ছে আমাদের কি? গ্যাস্ট্রোডার্মিস। ঠিক আছে, এবং দুই স্তরের মাঝখানে কি আছে? মেসোগ্লিয়া আছে। গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলো এপিডার্মিসের কোষের দ্বিগুণ লম্বা। ঠিক আছে, আচ্ছা, তাহলে তোমার এটা পড়া লাগবে, অবশ্যই এটা পড়া লাগবে। তারপর এটা লাগবে না, এটা লাগবে, এটা আমরা সবাই জানি, এটা আমরা জানি, এটা অবশ্যই লাগবে। ঠিক আছে, এই দুটো অবশ্যই লাগবে। তাহলে পারবো না আমরা আশা করি। এটা আমরা অনেকে কনফিউজ হয়ে যাই নিডারিয়াটা কোন ভাগে পড়তেছে, সেই জন্য আমি তোমাকে একটু দেখাই দিলাম। যে জিনিসগুলো আমরা জানি খুব ভালো করে, বাট তাও কনফিউজ হয়ে যায়, এটা আমি তোমাকে বারবার বলতেছি। ঠিক আছে,
আচ্ছা, যারা জানো তারা তো অবশ্যই ভালো, ঠিক আছে, যারা জানো না আমি তাদেরকে বলতেছি। আচ্ছা, তাহলে হাইড্রার অন্তর্গঠনের মধ্যে আরেকবার বলি, তাহলে আমার এপিডার্মিস কত ভাগ, সেটা হচ্ছে আমাদের 3/1, তাই না? আচ্ছা, তারপর আমাদের গ্যাস্ট্রোডার্মিস কত, আমাদের 3 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে কি থাকবে, আমার গ্যাস্ট্রোডার্মিস থাকবে, ঠিক আছে। তাহলে এই দুইটা জিনিস আমার জানা লাগবে। আচ্ছা, তাহলে আমি এখন ভাই কি পড়ছি, হাইড্রার অন্তর্গঠনটা পড়তেছি। এখন আমরা অন্তর্গঠনের মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা করে পড়বো, এবং হাইড্রাতে কোশ্চেন যা আসে তার মধ্যে এখান থেকে কোশ্চেন বেশি আসে, ঠিক আছে, হাইড্রার কোষ সমূহ থেকে। বাদ বাকি চলন টলন থেকে তো আসেই, বাট কোষগুলো হাইড্রার জন্য গুরুত্বপূর্ণ। বাট এইচএসসি লাইফে আমরা অনেকেই কোষগুলো অত বেশি গুরুত্ব দিয়ে পড়ি না, বাট এখানে প্রত্যেকটা জিনিসের কাজ, প্রত্যেকটা কোষের কাজ স্পেসিফিক ওয়েতে আমার পড়া লাগবেই, ঠিক আছে, স্পেসিফিক ওয়েতে পড়া লাগবেই। আচ্ছা, দেখো, আমরা যদি হাইড্রার এপিডার্মিস আছে অথবা বহিতক যেটাকে বলতেছি, সেটার মধ্যে আমরা জানি কয়টা কোষ আছে, 7টা কোষ আছে, এবং গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে কয়টা কোষ আছে, 5টা কোষ আছে, ঠিক আছে। আচ্ছা, এবং এখানে যেহেতু 7টা, এখানে 5টা, তার মানে এখানে 2টা কম আছে। কোন 2টা কম আছে, খুবই গুরুত্বপূর্ণ, এটাও মেডিকেল আসছে, ঠিক আছে। এইভাবে করে কোয়েশ্চনগুলো একটু কনফিউজিং দেয়, আমরা আশা করি পারবো, সমস্যা নাই। তাহলে এপিডার্মিসের কোষগুলো অনেকের কাছে একটু কনফিউজ হয়ে যাবে, এই জন্য অবশ্যই একটা ন্যামোনিক দিয়ে পড়া জিনিসটা ভালো। সো আমরা সেজন্য ন্যামোনিক একটা আনছি, সেটা হচ্ছে আমাদের ইস জনি পেশির গরম দেখায়, ঠিক আছে, ইস জনি পেশির গরম দেখায়, এটাতে সবগুলো আছে। আমরা একটু আসি, দেখো, ইস জনি পেশির, এটা পুরোটা পেশির এবং গরম দেখায়, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, ইসের তোমার অনুস্থিতি কি মাথায় রাখবা, আমাদের ইন্টারস্টিশিয়াল কোষ, তাই না, ইন্টারস্টিশিয়াল সেল। আচ্ছা, তাহলে দন্তস্ব দুইটা, তাহলে একটা হচ্ছে স্নায়ু, একটা কি সংবেদী, আমরা জানি। আচ্ছা, মেইনলি এই জনিটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই জনিটাই আমাদের কোথায় থাকে না, আমাদের অন্তঃকোষে, মানে আমাদের অন্ততক যেটা যেটা আমরা গ্যাস্ট্রোডার্মিস বলতেছি, সেখানে থাকে না। আচ্ছা, জনি মানে জ দিয়ে হচ্ছে আমাদের জনন কোষ, আর দন্ত নিয়ে হচ্ছে আমাদের কি, নিউরোসাইট। আচ্ছা, পেশি মানে কি, পেশি আবরণী কোষ, আর গরম দেখা মানে সেটা কি, গ্রন্থি কোষ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পারবো না ভাইয়া, তাহলে কি কি আছে, ইন্টারস্টিশিয়াল কোষ আছে, তারপর আমাদের সংবেদী কোষ, স্নায়ু কোষ, আমাদের জনন কোষ আছে, নিউরোসাইট আছে, আর কি আছে, গ্রন্থি কোষ আছে, 7টা, ঠিক আছে। এখন আমরা প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা করে জানা লাগবে। আচ্ছা, আসি। আচ্ছা, তাহলে এখানে তো আমরা এপিডার্মিস গুলো জানলাম না, তারপর হচ্ছে আমরা একেবারে গ্যাস্ট্রোডার্মিস পড়ে ফেলি, তারপর প্রত্যেকটা আলাদা আলাদা করে পড়ি, ঠিক আছে। আচ্ছা, যেহেতু তোমার দুইটা একসাথে দিচ্ছে, একসাথে পড়ে ফেলি। আচ্ছা, হাইড্রা গ্যাস্ট্রোডার্মিস কিংবা অন্ততকে কয় ধরনের কোষ আছে, 5 ধরনের কোষ আছে, ঠিক আছে। আচ্ছা, কি কি কোষ আছে আমরা জানি, সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র কি কি বলছি, জনি থাকবে না, জনন কোষ আর নিউরোসাইট থাকবে না। তাহলে ভাইয়া পেশি আবরণী কোষ, পেশি আবরণী কোষটা কি অন্তঃকোষে থাকে, অবশ্যই অন্ততকের মধ্যে থাকে। বা এর আরেকটা নাম আছে, সেটা কি, সেটা হচ্ছে আমরা কি বলি, পুষ্টিকোষ, ঠিক আছে, পুষ্টিকোষ কি বলি, পুষ্টিকোষ বা পেশি আবরণী কোষ, ঠিক আছে, এটা দুইটা একসাথে কাজ করে, দেশ আমরা তাই কি বলতেছি, পুষ্টিকোষ বলতেছি বা নিউট্রিটিভ সেল বলি, ঠিক আছে। সো অনেকেই নিউট্রিটিভ সেল দেখে ভুলে আবার কি মনে করিও না, এটা হয়তো বা হাইড্রা গ্যাস্ট্রোডার্মিসের অংশ না, এরকম মনে করিও না, ঠিক আছে। আচ্ছা, গ্রন্থি কোষ অবশ্যই আছে, ইন্টারস্টিশিয়াল কোষ অবশ্যই আছে, স্নায়ু কোষ আছে, তারপর সংবেদী কোষ আছে, ঠিক আছে। জনকোষ আর নিউরোসাইট থাকার দরকার নাই, তাই না, জনকোষ তো বাইরের দিকে থাকবে, এবং নিউরোসাইট একটা বাইরের দিকের অংশ, তাই না, কারণ এর কাজই তো কি, শিকার করা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা নিউরোসাইটের গঠনটা একটু পড়ি, আমরা যেভাবে এখানে সিরিয়ালি দিচ্ছি আমরা ওভাবেই সিরিয়ালি যাই, তাই না, এটাই আমাদের জন্য মনে হয় বেটার হবে। আচ্ছা, এবার আসি আমরা নিউরোসাইট নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তো তোমরা এই যে নিউরোসাইট পড়ার সময় দুইটা জিনিস পড়ছো, আমরা জানি, যেখানে তোমরা ব্লাস্ট দেখবা, যেখানে তোমরা ব্লাস্ট দেখবা সেখানে মাথায় রাখবা সেটা কি, অপরিণত, তাই না, অপরিণত কোষ। তাহলে নিউরোব্লাস্ট মানে সেটা কি, অবশ্যই অপরিণত কোষ, আর নিউরোসাইট মানে যখন সে পরিপূর্ণ হয়েছে। আচ্ছা, আমরা জানি নিউরোসাইটের গঠন যখন আমরা এইচএসসি লাইফে কিন্তু অনেক আঁকছি, তাই না। আচ্ছা, সো এই যে পয়েন্টগুলো, এগুলো কিন্তু এখানে আবার লাগবে। আসি, তাহলে আবরণে আমরা জানি 2 স্তর বিশিষ্ট আবরণে সে আবৃত থাকে, ঠিক আছে। আবরণে তাহলে কয় স্তর বিশিষ্ট, 2 স্তর বিশিষ্ট, ঠিক আছে। এবং স্তর দুটির মাঝখানে কি থাকে আমরা জানি, সাইটোপ্লাজম। এবং নিউক্লিয়াসের অবস্থানটা জানা লাগবে, সেটা হচ্ছে আমাদের কোষের শেষের দিকে, এই জিনিসটা জানা লাগবে। তাহলে নিউক্লিয়াস কই থাকে, কোষের নিচে শেষের দিকে আমার কি থাকে, এক কোণায় আমাদের নিউক্লিয়াসটা থাকে, এখান থেকে গুরুত্বপূর্ণ এটা। আচ্ছা, তারপর আসি আমরা নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট মানে তো আমরা জানি যেটা হচ্ছে হাইড্রার আমরা নিউরোসাইডের যেটা দংশন অঙ্গাণু হিসেবে কাজ করতেছে। আচ্ছা, তাহলে এই যে নেমাটোসিস্টের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে নিডা, নিডা বলা হয়, তাই না, একে নিডাও বলা হয়। এবং এটা আমরা জানি এটা হচ্ছে একটা পেঁচানোর সূত্র, ঠিক আছে। আচ্ছা, বাটে থাকে, আমরা জানি এগুলো আস্তে আস্তে বলে ফেলি, আমরা হচ্ছে বাটে থাকে হচ্ছে বার, বড় 3টি কাটা থাকে, এরপর হচ্ছে বারবিউল 3 সারিতে সর্পিলাকার ভাবে বিন্যস্ত থাকে। আমরা জানি আমরা এরকম করে যখন পড়ছিলাম, আমরা আশা করি আমাদের মনে আছে, এরকম করে আমাদের 3টা কি থাকে, আমাদের বড় বড় কাটা থাকতেছে, তাই না। এবং ওই কাটাগুলোকে ঘিরে আমাদের আবার কি আছে, অনেকগুলা
বারবিউল আছে, তাই না? অনেকগুলা ছোট 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 কি আছে? বারবিউল আছে, ঠিক আছে? সো এই জিনিসটা এখান থেকে জানা লাগবে আমাদের। বার্ব আছে 3টা, বারবিউল আছে, সর্পিল আকারে বিন্যস্ত, অনেকগুলা কাটা। এবং আমরা জানি এখানে নেমাটোসিস থেকে কি রিলিজ হয়? একটা তরল রিলিজ হয়, এবং এই তরলটা মেডিকেলে অনেকবার আসছে। সেটা হচ্ছে আমাদের প্রোটিন প্লাস ফেনল, মানে যেটা গঠন উপাদান কি? প্রোটিন প্লাস ফেনল, যেটাকে আমরা কি বলতেছি? আমরা নিউরোটক্সিন বলতেছি, ঠিক আছে? তোমাদের বই হয়তো বা নিউরোটক্সিন নেই, হিপনোটক্সিন আছে, বাট এটাকে দুইটা নামে দেখা হয়, ঠিক আছে? সো এটা ভুল করা যাবে না। যে তরলটা রিলিজ হয় সেটার নাম কি? সেটার নাম হচ্ছে হিপনোটক্সিন কিংবা নিউরোটক্সিন। এটা জানা লাগবে, আমার অবশ্যই জানা লাগবে, এবং এটা মেডিকেলে অনেকবার আসছে। এটা হচ্ছে একটা বিষাক্ত তরল, যেটা হচ্ছে যখন আমরা যে প্রাণীটাকে দংশন করা হচ্ছে তার গায়ে যখন যায়, তখন প্রাণীটা কি হয়ে যায়? অবশ হয়ে যায়, তাই না? আচ্ছা, স্নায়ু অবশকারী বিষ, যেটা কি দিয়ে গঠিত? প্রোটিন প্লাস ফেনল দ্বারা গঠিত, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমরা জানি নেমাটোসিসের যে প্রাচীর সেটা কি নির্মিত? কাইটিন নির্মিত। এটাও লাগবে, কি নির্মিত? প্রাচীরটা কাইটিন নির্মিত। যেগুলো দাগাচ্ছি ভাই ওগুলো কষ্ট করে একটু দাগাই ফেলো, ওই লাইনগুলো বেসিক্যালি এখানে আনা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তারপর আসে অপারকুলাম। যেখানে দেখবো অপারকুলাম সেটা মানে মিন করবা কি? সেটা ঢাকনা মিন করে, ঠিক আছে? তোমরা যখন ফার্স্ট চ্যাপ্টারে আমাদের ওই যে তোমার প্রথম ইয়াটা পড়ছো না, পরিফেরা পড়ছিলাম না, ওখানে দেখবো অপারকুলামটা আছে, তাই না? তারপর হচ্ছে অস্ট্রিয়া, অস্ট্রিয়া মানে ওই যে ছিদ্র, ঠিক আছে? ছিদ্রের মাথায় থাকবে কিন্তু অপারকুলামটা, ঠিক আছে? আচ্ছা, মেইনলি অপারকুলামটা হচ্ছে কি? খোলা বন্ধটাকে নিয়ন্ত্রণ করতেছে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি আছে? আমাদের নিউরোসিল আছে, বুঝতে পারছি? তারপর কি আছে? নিউরোসিল। আচ্ছা, এই যে নিউরোসিলটা অবশ্যই জানা লাগবে, সেটা হচ্ছে একটা কি? রূপান্তরিত সিলিয়া। কি এখানে আছে দেখো, নিউরোসিলটা হচ্ছে একটা রূপান্তরিত সিলিয়াম, এবং এটা কিসের মতো কাজ করে? ট্রিগারের মতো কাজ করবে। অর্থাৎ যেই মাত্র আমরা জানি, যেই মাত্র নিউরোসিল হচ্ছে কি? কোনো শিকারী, অর্থাৎ কোনো যে যাকে শিকার করতেছি সেই প্রাণীটা যদি যে মাত্র নিউরোসিলের টাচ করবে বা নিউরোসিলের সংস্পর্শে আসবে, তখনই অপারকুলামটা খুলে যাবে, এবং ভিতর থেকে যে আমাদের নেমাটোসিস যে যন্ত্রটা আছে, অর্থাৎ নেমাটোসিসের যে আমাদের সূত্রগুলো আছে, ইসিনোটিল আছে বা পেনিট্রেন যেটাকে আমরা বলতেছি, ওইটা বের হবে এবং প্রাণীটাকে সে কি করবে? আঁকড়ে ফেলবে, তাই না? এটা হচ্ছে আমার টোটাল প্রসিডিউরটা, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমরা জানি পেশিতন্তু এবং ল্যাসো থাকে, ঠিক আছে? পেশিতন্তু এবং ল্যাসোগুলো নিচে নিউক্লিয়াসের সাইডে অন্য পাশে অবস্থান করে, তাই না? আমরা জানি। আচ্ছা, পেশিতন্তু এবং ল্যাসোর কারণে বেসিক্যালি সে কি করে? সংকোচন প্রসারণের ক্ষমতাটা অর্জন করছে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা নিউরোসাইডের যে তোমার বিভিন্ন পার্টগুলো আছে ওগুলো সম্পর্কে আমার অবশ্যই জানা লাগবে। যা যা জিনিস জানা লাগবে জাস্ট ওগুলো এখানে ইনক্লুড করা হয়েছে। এখন আমরা জানবো, আমরা নেমাটোসিসের প্রকারগুলো জানবো, ঠিক আছে? নেমাটোসিস কখন করছে, কিভাবে করছে, এগুলো জানা লাগবে। যেমন বিজ্ঞানী ভার্নার, বিজ্ঞানী ভার্নার 1965 সালে উনি নেমাটোসিসকে 23 ধরনের নেমাটোসিস উনি কি করছে? সিলেক্ট করছে। এটা আমাদের মেডিকেলে আসছে। কয় ধরনের? 23 ধরনের। তিনি 23 ধরনের নেমাটোসিস শনাক্ত করছে। তার মধ্যে হাইড্রাতে পাওয়া যায় নিচের 4টি, যে 4টি আমি বলবো ওই 4টি হাইড্রাতে পাওয়া যায়, যেগুলো সবচেয়ে বেশি আর কি। ওই 4টি সম্পর্কে আমার খুব ভালো করে জানা লাগবে, ঠিক আছে? আমরা আশা করি জানি। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি? সিনোটিল কিংবা পেনিট্রেন, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কি? আমাদের জটিল এবং একমাত্র আদর্শ নেমাটোসিস্ট এবং কি বৃহত্তম নেমাটোসিস্ট, ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা চাইলে খাতার মধ্যে লিখে রাখতে পারো। তাহলে এটা জটিল এবং আদর্শ নেমাটোসিস্ট, বৃহত্তম নেমাটোসিস্ট, ঠিক আছে? আচ্ছা, হিপনোটক্সিন নামক বিষাক্ত তরল ধারণ করে কিন্তু বাকিগুলো না, বরঞ্চ ইসিনোটিল কিংবা পেনিট্রেনটা, ঠিক আছে? এই হচ্ছে কি ধারণ করে? হিপনোটক্সিনটাকে ধারণ করতেছে। আচ্ছা, কাজ আমরা জানি হিপনোটক্সিনের মাধ্যমে তোমার কি? শিকারীকে অজ্ঞান এবং অবাস করে ফেলে, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের বলভ্যান কিংবা ডেসমোনিমি। ডেসমোনিমিও বলবো অথবা ডেসমোনিমিও বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, দেখো এটার সাথে আমার একটা নাম তোমরা কনফিউজ করতে পারবা না, সেটা হচ্ছে ডেসমোসোম। তোমরা যখন পড়ছিলাম মনে আছে না ভাইয়া? ডেসমোসোম, ডেসমোসোম নামটা পড়ছিলে না? মনে আছে না? ওই ডেসমোসোমের সাথে এটা কিন্তু কনফিউজ হওয়া যাবে না, ঠিক আছে? এটার নাম কি? এটা হচ্ছে ভলভেন বা ডেসমোনিম। ওই ডেসমোসোমটা আমরা পড়ছিলাম কোথায় মনে আছে? ওই যে আমরা মনে আছে না আমাদের প্লাজমা লেমা পড়ছিলাম না? ওখানে যে আবরণ 4 ধরনের দশা প্রদর্শন করতে পারে, তাই না? ফ্যাগোসাইটিক ভেসিকল, পিনোসাইটিক ভেসিকল পড়ছিলে না? আচ্ছা, ওই ঠিক ওখানে আছে আমাদের কি আছে? ডেসমোসোমটা আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলভেন কিংবা ডেসমোনিমি এটা কি? এটা তোমার গঠনটা জানা লাগবে। সেটা হচ্ছে অপেক্ষাকৃত ছোট, এটার তুলনায় ছোট, এটা জানা লাগবে। এবং সূত্রকটি খাটো, মোটা এবং স্থিতিস্থাপক এবং কি? কাঁটাবিহীন। এই জিনিসগুলো আমরা জানা লাগবে। আমরা জানি আমাদের ভলভেন বা ডেসমোনিমিটা কিরকম, আমাদের এটা হচ্ছে এরকম শেপের, তাই না? এটা হচ্ছে একটা ক্রক স্ক্রুর মতো কাজ করে, তাই না? একটা কর্ক স্ক্রুর মতো কাজ করে। যে মাত্র শিকারটাকে সে কি করবে? কাছে যাবে, তখনই সে কি করবে? কর্ক স্ক্রুটা খুলে তাকে কি করে? আবৃত করে মোটামুটি তাকে কি করে ফেলে? জড়িয়ে ফেলে, তাই না? যার কারণে শিকারে আর বের হইতে পারে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এটি কাজটা কি করে সে জানা লাগবে এবং তার গঠনটা জানা লাগবে। তাহলে কি? সূত্রকটা খাটো, মোটা, স্থিতিস্থাপক এবং কাঁটাবিহীন। আচ্ছা, তাহলে কাজ কি করে? এটি শিকারের কিংবা কোনো বস্তুকে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে, ঠিক আছে? আচ্ছা, নিক্ষিপ্ত হলে ক্রক স্ক্রুর মতো অনেকগুলো প্যাচের সৃষ্টি হয়।
তাহলে এখান থেকে একটু জানলে আমার হয়ে যাবে, বইয়ের মধ্যে এটা দাগাই ফেলো, ঠিক আছে। আচ্ছা, বাকি যে দুইটা আছে সেগুলো হচ্ছে নামগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তারা কাজের দিকে শুধুমাত্র পার্থক্য হচ্ছে তাদের মধ্যে একটা কাঁটা যুক্ত আর একটা কাঁটা বিহীন, ঠিক আছে। আচ্ছা, তার একটা নাম কি স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন বা হলোট্রাইকাস আইসোরাইজাস, ঠিক আছে, বা আইসোরাইজা বলি বা আইসোরাইজাস যাই বলো সমস্যা নাই। আর একটা হচ্ছে আমাদের অ্যাট্রিকাস আইসোরাইজা, তাই না? আচ্ছা, বা স্টেরিওলিন গ্লুটিনেন, দুইটাই মোটামুটি সেম। তাদের কি সূত্র লম্বা এবং কি সর্পিল আকারে কাঁটা যুক্ত, এটা হচ্ছে কাঁটা যুক্ত আর এটা হচ্ছে আমাদের কাঁটা বিহীন, ঠিক আছে। এবং এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম, এটা মাথায় রাখবা, এটা হচ্ছে আমাদের কি সবচেয়ে ক্ষুদ্রতম, এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম আমাদের যে নেমাটোসিস এটার নাম কি স্টেরিওলিন গ্লুটিনেন কিংবা আমাদের অ্যাট্রিকাস আইসোরাইজা। এবং এটা অ্যাট্রিকাস কেন বলা হয়েছে, বিকজ এটার মধ্যে কি নাই, কাঁটা নাই, ঠিক আছে। এবং বরঞ্চ কিন্তু এখন দুইজনের কাজই কিন্তু সেম, দুইজনই হচ্ছে আটালো রস ক্ষরণ করে এবং শিকারকে ওখানে আটকায় ফেলে, ঠিক আছে। দুইজনের কাজই সেম, বাট তাদের মধ্যে হালকা একটু পার্থক্য হচ্ছে জাস্ট কাঁটা আছে কাঁটা নাই, এটাই, ঠিক আছে। তাহলে ভাই আমরা বিজ্ঞানী ভার্নার যে 1965 সালে 23 ধরনের যে নেমাটোসিস সিলেক্ট করছে তার মধ্যে হাইড্রাতে যে 4 ধরনের আছে আমরা আশা করি এটা পারবো, ঠিক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্টিনোটিলটা, বিকজ এটাই সবচেয়ে কমন এবং আইডিয়াল এবং কি বৃহত্তম। তারপর ভলভেনটা গুরুত্বপূর্ণ হচ্ছে তার ইউনিক ফিচারের কারণে, কেন, বিকজ এটা কর্ক স্ক্রুর মতো কাজ করে, আমরা দেখছি এটা কিরকম দেখতে আমরা জানি। এবং এটা কি কাঁটা যুক্ত নাকি কাঁটা বিহীন, এটা হচ্ছে কাঁটা বিহীন এবং এটা অবশ্যই কি খাটো এবং কি মোটা এবং কি স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক মানে আমরা জানি যে মাত্র তার কাছে সে আবার আগের দশায় চলে আসবে, বাট বাকিগুলো এমনটা না, ঠিক আছে। আচ্ছা, এখন আবার একটা জিনিস হচ্ছে আমরা যখন নেমাটোসিস পড়বো, এই স্থিতিস্থাপক মানে কি সে আবার এসে আগের মানে আগের জায়গায় এসে সে আবার আগে তোমার ওই যে শিকারে কাজ করবে, বিষয়টা কিন্তু এমনটা না, ঠিক আছে। আমরা তো জানি নেমাটোসিস কি হয়, যখন একবার নিক্ষিপ্ত হয় তারপর কিন্তু সে কি হয়ে যায়, সে আর ইউজ করা তাকে যায় না, তাই না? আচ্ছা, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপর আমরা এবার আসি প্রত্যেকটা নিয়ে পড়বো, সেটা হচ্ছে আমাদের এপিডার্মিসের বিভিন্ন রকম কোষগুলা। সবার আগে যেটা আছে সেটা হচ্ছে পেশি আবরণী কোষ। আমার ফার্স্টে কিছু বৈশিষ্ট্য জানা লাগবে, যেটা তোমার অবশ্যই জানা লাগবে, তারপর কাজ জানা লাগবে। কাজ আমি তোমাদের সাজেস্ট করবো তুমি এটা পুরো কাজটা পড়বা, ঠিক আছে, পুরো কাজ খুব ভালো করে পড়বা, এখানেও পুরাটাই দেওয়া আছে, সমস্যা নেই। আসি তাহলে পেশি আবরণী কোষটা হচ্ছে তোমার, আমাকে যদি জিজ্ঞেস করে এপিডার্মিসের সমগ্র দেহ জুড়ে অর্থাৎ এপিডার্মিসের সমগ্র অংশ জুড়ে কে অবস্থান করে, এটা একটা এমসিকিউ পয়েন্ট, সেটা হচ্ছে পেশি আবরণী কোষ, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম অপশন, ঠিক আছে। আচ্ছা, তারপর পেশি আবরণীতে কি থাকে, সে হচ্ছে আমরা জানি অ্যাক্টিন মায়োসিন আমরা পড়ছি না, ওইটার সাথে রিলেটেডই আমাদের কি থাকে, মায়োনিন নামক এক ধরনের পেশি তন্তু থাকে, যেটা হচ্ছে আমাদের পেশি আবরণী কোষটাকে সংকোচনশীল প্রসারণশীল করতেছে, তাই না? আচ্ছা, তাই কি থাকার জন্য আমরা বেসিক্যালি হাইড্রোজেন দেওয়াটা মুভ করতে পারতেছে অথবা সংকোচন প্রসারণ করতে পারতেছে, এক কথায় বলতে গেলে মায়োনিমের কারণে, ঠিক আছে, যেটা কোথায় অবস্থান করতেছে, পেশি আবরণী কোষ অবস্থান করতেছে। আচ্ছা, তারপর কোনাকার বা কনিকাল এটা লাগবে না, এবং এটা হচ্ছে আমাদের জানি এটা হচ্ছে আমাদের বৃহত্তম কোষ, ঠিক আছে। তাহলে এখান থেকে ভাইয়া এই তিনটা আমাদের লাগবে, এটা হচ্ছে বৃহত্তম কোষ, তারপর এপিডার্মিসের সমগ্র অংশ জুড়ে এটা অবস্থান করে, তারপর মায়োনিন নামক নমনীয় সংকোচনশীল প্রসারণশীল এক ধরনের তাদের কি থাকে, পেশিতন্তু থাকে, ঠিক আছে। আচ্ছা, এবং এটা কাজ কি করে আমরা তো জানি, যেহেতু এখানে দুইটা নাম দিচ্ছে, একটা হচ্ছে সে পেশির মতো কাজ করে, একটা সে কিসের মতো কাজ করে, আবরণীর মতো কাজ করে। তাহলে সে অবশ্যই সমগ্র দেহকে আবরণ করে রাখতেছে, যেহেতু মায়োনিম আছে সে পেশির মতো কাজ করতেছে। তারপর এই যে তোমার আমাদের যদি বলি পেশি আবরণী কোষের মধ্যে আর কি কি থাকে, তাই না, সে হচ্ছে নেমাটোসিস্ট বহন করে, ঠিক আছে, বাট এটা সংখ্যায় খুবই কম, ঠিক আছে। আচ্ছা, এখানে আছে নেমাটোসিস বহন করে, এটা অতটা গুরুত্বপূর্ণ না, এইটা লাগবে চলন এবং শিকারে সাহায্য করে, এই যেটা খুবই গুরুত্বপূর্ণ লাস্টে দুইটা, সেটা হচ্ছে মিউকাস দানা কিউটিকল ক্ষরণ করে এবং দেহকে পিচ্ছিল রাখে। এখান থেকে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে জানবা, ঠিক আছে। হাইড্রা পেশি আবরণী কোষের মধ্যে মিউকাস ক্ষরণকারী যা মিউকাস দানাটা সেটা হচ্ছে কিউটিকল ক্ষরণ করে, যেটা হচ্ছে আমার কি দেহটাকে পিচ্ছিল রাখতেছে, ঠিক আছে। আর এটা হচ্ছে এই যে আমাদের নিউরোপ্লাস্ট ধারণ করে, ঠিক আছে, যেটাকে আমরা কি বলতেছি, অপরিণত নিউরোসাইট, তাই না? আচ্ছা, তাহলে আমি যে বললাম লাস্টের তিনটা ভালো করে মাথায় রাখবা, ফার্স্টের দুইটা তো আমরা জানি, আর কিছু লাগবে না, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আমরা আমাদের ইন্টারস্টিশিয়াল কোষ, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই না? আচ্ছা, আমরা এটাকে কি বলতেছি, দেহের হাইড্রা দেহের সংরক্ষিত কোষ, ঠিক আছে, হাইড্রা দেহের রিজার্ভ সেল, এবং এটা হয়তো তোমার বই নেই, এটা না থাকলে তুমি খাতায় একটু কষ্ট করে লিখে নাও, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইন্টারস্টিশিয়াল কোষটা আমাদের কোথায় অবস্থান করতেছে এটা লাগবে, সেটা হচ্ছে মেসোগ্লিয়াকে ঘেঁষে অবস্থান করে। আমরা তো জানি হাইড্রার বাইরে কি আছে, বাইরে হচ্ছে আমাদের এপিডার্মিস লেয়ারটা আছে, আর এখানে এপিডার্মিসের মাঝখানে কি আছে, মেসোগ্লিয়াটা আছে, তাই না? তার ভিতরে আবার কি আছে, গ্যাস্ট্রোডার্মিসটা আছে, তাই না? আচ্ছা, ওই মেসোগ্লিয়াটাকে ঘেঁষে হচ্ছে কি অবস্থান করে, অর্থাৎ ভিতরের দিকে আর থাকে আর কি অবস্থান করে, ইন্টারস্টিশিয়াল কোষ অবস্থান করে, ঠিক আছে। আচ্ছা, এদেরকে হাইড্রার দেহের কি বলে, সংরক্ষিত কোষ বলে বা রিজার্ভ সেল বলে, ঠিক আছে, এটা জানা লাগবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর এদেরকে
টটিপোটেন্ট কোষও বলা হয়। কেন টটিপোটেন্ট বলা হয়? আমরা তোমার ওই যে তোমার জিন প্রযুক্তির চ্যাপ্টারটাতে পড়ছিলাম টটিপোটেন্সি ক্ষমতা, তাই না? টটিপোটেন্সি ক্ষমতা মানে তার হচ্ছে কি পুনরুজ্জীবিত হওয়ার ক্ষমতা, তাই না? অর্থাৎ একটা কোষ সে সম্পূর্ণ তার মতো আরেকটা কোষ সে সৃষ্টি করে ফেলতেছে, তাই না? আচ্ছা, এটাকে আমরা কি বলি? তার তার অন্তর্নিহিত একটা শক্তি, সেটাকে আমরা কি বলি? টটিপোটেন্ট শক্তি, তাই না? আচ্ছা, এবং ইন্টারস্টিশিয়াল কোষ আরেকটা নাম কি? তাই কি বলা হয়? সংরক্ষিত কোষ বলা হয়, ঠিক আছে? আচ্ছা, তারপর ইন্টারস্টিশিয়াল কোষের কাজ আমার জানা লাগবে, সেটা হচ্ছে আমরা তো সবাই জানি সেটা প্রয়োজনে দেহের অন্য যে কোনো কোষে সে কি হতে পারে? কনভার্ট হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবং পুনরুৎপত্তি, বৃদ্ধি, মুকুলোদ্গম এবং জননাঙ্গ তৈরিতে এটা ভূমিকা পালন করে। অর্থাৎ যেসব অঙ্গগুলো নর্মালি হাইড্রার মধ্যে থাকে না, বাট এটা আমার কোনো একটা ঋতুতে বা কোনো একটা মৌসুমে তৈরি করা লাগে, এই কাজটা কি করে? এই কাজটা অবশ্যই হাইড্রা করে, এটা আমার মাথায় রাখা লাগবে, ঠিক আছে? তাই এই যে এক্সট্রা এরকম জিনিস কি কি আছে, ধরো বিশেষ মৌসুমের মধ্যে আমার জননাঙ্গ সৃষ্টি করা লাগতেছে, কিংবা গ্রীষ্মকালে আমার মুকুলোদ্গম সৃষ্টি করা লাগতেছে, কিংবা হাইড্রার কোনো একটা অংশ কেটে গেছে, ওখান থেকে নতুন করে হাইড্রা তৈরি করা লাগতেছে, ঠিক আছে? অর্থাৎ বৃদ্ধি আর কি, ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে এই সবগুলো কাজ কি করতেছে? অবশ্যই ইন্টারস্টিশিয়াল কোষ করতেছে, বিকজ ইন্টারস্টিশিয়াল কোষই হচ্ছে কি নিজেকে কনভার্ট করে সে অন্য যে কোনো কোষে কনভার্ট হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাই এখন আমরা কি পড়ছি? ইন্টারস্টিশিয়াল কোষ পড়ছি, তারপর পড়বো আমরা সংবেদী কোষ। ভাই মাথায় রাখবা, সংবেদী কোষ আর স্নায়ু কোষ এই দুইটার মধ্যে পার্থক্য আমার অবশ্যই জানা থাকা লাগবে। খুবই ইজি, ঠিক আছে? খুবই ইজি দুইটা, বাট এই দুইটার মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, অর্থাৎ সংবেদী কোষই তার উদ্দীপনাটা স্নায়ু কোষকে সাপ্লাই করে। জাস্ট এই লাইনটা মাথায় রাখবা, ঠিক আছে? অর্থাৎ ফার্স্টে সংবেদী কোষ, তারপর স্নায়ু কোষ, ঠিক আছে? আচ্ছা, তাইলে তারপর ফার্স্ট হচ্ছে তাদের অবস্থানটা পড়তে হবে, অবস্থানটা একটু গুরুত্বপূর্ণ। তারপর তাদেরকে কই বেশি পাওয়া যায়। আচ্ছা, তাহলে দেখো, পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে সমকোণে বিক্ষিপ্ত অবস্থায় তারা ছড়ানো থাকে। তোমার যা লাগবে, পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে তাদেরকে পাওয়া যায়, এবং এই জায়গায় কিন্তু আবার আমরা কাকে পাচ্ছি? এখানে আমরা ইন্টারস্টিশিয়াল কোষকেও পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তারপর সংবেদী কোষটা কই কই বেশি পাওয়া যায়, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমাদের কোষিকা, হাইপোস্টোম এবং পদতলের চারদিকে তাদের বেশি দেখা যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কই কই তাদের বেশি দেখা যায়? যেখানে আমার সেন্সিটিভিটি নেওয়ার দরকার আছে, তাই না? যেমন কোষিকাতে আমার দরকার আছে, হাইপোস্টোমের মধ্যে খাদ্যের গুণাগুণ যাচাইয়ের জন্য দরকার আছে, তারপর পদতলের চারদিকে দরকার আছে, তাই না? সো ওই জায়গাগুলোতে আমার কি আছে? সংবেদী কোষটা বেশি আছে, ঠিক আছে? আচ্ছা, আর জানা লাগবে না। এবং সংবেদী কোষের কাজটা অবশ্যই জানা লাগবে, সে কি করে? পরিবেশ থেকে উত্তেজনা বা উদ্দীপনাটা নিয়ে কাকে সরবরাহ করে? স্নায়ু কোষকে সরবরাহ করে, ঠিক আছে? আচ্ছা, তারপর আসে স্নায়ু কোষ। স্নায়ু কোষ কি করে? উপযুক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করে, তাই না? এবং এটার অবস্থানটা কোথায় জানা লাগবে, এবং এটা কি কাজ করে সেটা জানা লাগবে। তাহলে দেখো, স্নায়ু কোষটা কি গঠন করে আমরা জানি, পুরো হাইড্রো দেহের মধ্যে একটা সরল স্নায়ু জালিকা গঠন করে, ঠিক আছে? সরল স্নায়ু জালিকা গঠন করে। এবং আমরা এই যে তোমার স্নায়ু যে কোষটা আছে সেটা কিন্তু মেসোগ্লিয়া ঘেঁষে সমান্তরাল অবস্থান করে, তাই না? কি হিসেবে? সমান্তরাল অবস্থান করে, ঠিক আছে? আচ্ছা, এবং এটার কাজ কি? সেটা হচ্ছে সংবেদী কোষ থেকে যে উদ্দীপনাগুলো আমরা গৃহীত করছি, এই যে সংবেদী কোষ থেকে যে সংগৃহীত উদ্দীপনাগুলো করছি সেটা আমার দেহের বিভিন্ন অংশে সরবরাহ করতেছে। আচ্ছা, দেহের সকল কোষের কাজে সমন্বয়কারী হিসেবে কাজ করে। সো এই লাইনটা এখান থেকে ইম্পর্টেন্ট, এখান থেকে এটা পড়বা, ঠিক আছে? আর তুমি এটাকে দরকার হলে খাতায় লিখে নিতে পারো। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে দেহের সকল কোষের, অর্থাৎ হাইড্রা দেহের সকল কোষের সমন্বয়কারীকে সংবেদী কোষ না, বরঞ্চ কে? স্নায়ু কোষ। এই দুইটার মধ্যে আমরা এই জায়গাতে কনফিউজড হই, অনেক জায়গায় আমরা একটু তোমার কম বুঝি আর কি, বলতে গেলে এক কথায়। আচ্ছা, তারপরে আসি আমরা গ্রন্থি কোষ, ঠিক আছে? আচ্ছা, গ্ল্যান্ড সেল বা গ্রন্থি কোষের কাজে কি? সে কি করবে আমরা জানি, সে হচ্ছে তোমাকে বিভিন্ন পদার্থ রিলিজ করবে, তাই না? আচ্ছা, তাহলে এটা কই জায়গায় থাকবে, কোন জায়গায় থাকা বেশি দরকার আমাকে বলো তো? একটা হচ্ছে মুখচ্ছিদ্রের চারদিকে থাকা দরকার, আর কই থাকা দরকার? পদতলে থাকা দরকার, তাই না? আচ্ছা, তাহলে এখানে এদের বেশি পাওয়া যাবে কোথায় কোথায়? মাথায় রাখা লাগবে, একটা হচ্ছে মুখচ্ছিদ্রের চারদিকে, একটা হচ্ছে কি? পদতলে। এই দুই জায়গাতে তাদের কি দেখা যায়? বেশি দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি কাজ করে? গ্রন্থি কোষ, এটা হচ্ছে কোনো বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করে। আমরা বলছি না, যেহেতু এটা কই পাওয়া যাচ্ছে? পদতলে পাওয়া যাচ্ছে, তাহলে নর্মালি এটা কই থাকবে? এটা আমাদের কি কাজে সাহায্য করবে? সেটা হচ্ছে আটকে থাকতে সাহায্য করবে, ঠিক আছে? আর এটা কি হেল্প করবে? সে ওই যে বুদবুদ সৃষ্টি করে, তাই না? এই যে দেখো, বুদবুদ সৃষ্টি করে, সে কি করে? হাইড্রাকে ভেসে থাকতে সাহায্য করে। তাইলে এই যে গ্রন্থি কোষের কাজের সাথে হাইড্রার পদতলের কাজ সবকিছুই মিল আছে, তাই না? আচ্ছা, এটা মাথায় রাখা লাগবে। তারপর খাবার গলাধঃকরণ করতে সাহায্য করে, কারণ আমরা জানি মিউকাস রিলিজ হয়, ওইটাই বেসিক্যালি আমরা খাবার গলাধঃকরণ করতে হেল্প করতেছে। তারপর ক্ষণপথ সৃষ্টি করে, তাই না? ক্ষণপথ সৃষ্টি করে কোথায়? পদতলের মধ্যে, যেটা হচ্ছে হাইড্রাকে গ্লাইডিং চলনে সাহায্য করতেছে, ঠিক আছে? হাইড্রা কোন ধরনের চলনে সাহায্য করতেছে? গ্লাইডিং চলনে, তাই না? আচ্ছা, তাহলে এটা জানা লাগবে। তাহলে ভাই আমরা আশা করি আমাদের গ্রন্থি কোষটা ভালো করে পারবো।
ঠিক আছে, গ্রন্থি মানে গ্ল্যান্ড সেল, এবং এখান থেকেও আমার গ্যাস্ট্রোডার্মিসের যে গ্রন্থিকোষ পাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা বেশি গুরুত্বপূর্ণ। বাট আমাদের এপিডার্মিসের যে গ্রন্থিকোষ সেটা কাজ যদি আমরা পড়ি তাহলে কি করতেছে, সেটা খাবার গলতকরণে হেল্প করতেছে, এবং সবচেয়ে বেশি কাজ হচ্ছে তার কই পদতলের মধ্যে, তাই না? সে পদতলের মধ্যে আমার বুদবুদ সৃষ্টি করে ভেসে থাকতে সাহায্য করতেছে। তারপর আমার কি আছে, আমাদের ঘনপথ সৃষ্টি করতেছে, তাই না? আচ্ছা, তো এই জিনিসটা জানা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসে আমার যে দুইটা জিনিস যেগুলো আমার গ্যাস্ট্রোডার্মিসে নেয় বাট এখানে অবশ্যই থাকা লাগবে, সেটা হচ্ছে জননকোষ আর একটা কি নিউরোসাইট। আচ্ছা, তাহলে জননকোষ আমার কি, এটা হচ্ছে কি আমার জননাঙ্গগুলোকে ধারণ করতেছে এবং কি যৌন জননে অংশগ্রহণ করতেছে। আর নিউরোসাইট কি, নিউরোসাইটটা আমরা অলরেডি পড়ে ফেলছি, নিউরোসাইটের পুরোপুরি গঠন পড়ে ফেলছি, সেটা কই আছে। আচ্ছা, তোমার নিউরোসাইট থেকে একটা কোয়েশ্চেন জানা লাগবে, সেটা হচ্ছে নিউরোসাইট কই থাকে না। আচ্ছা, নিউরোসাইট কই থাকে না, সেটা হচ্ছে পদতলে থাকে না। পদতলে কি নিউরোসাইট থাকার কোনো দরকার আছে? পদতলে নিউরোসাইট থাকার কোনো দরকার নাই। তাও এই জিনিসগুলো একটু মুখস্থ রাখা লাগবে, কারণ পরীক্ষার হলে আমরা অনেকে কনফিউজ হয়ে যাই অ্যাকচুয়ালি। তাহলে পদতলের মধ্যে নিউরোসাইট থাকবে না। এছাড়া সর্বত্র, বিশেষ করে কই থাকে, কোষিকাতে, কোষিকাতে নিউরোসাইটের সংখ্যা সবচেয়ে বেশি। কোষিকার যে পেশি আবরণী কোষ আছে না, ওখানে নিউরোসাইটের সংখ্যা সবচেয়ে বেশি, ঠিক আছে। আচ্ছা, এন্ডোডার্মিসের মধ্যে নিউরোসাইট থাকে না আমরা জানি, এন্ডোডার্মিসের মধ্যে নিউরোসাইট থাকার কথাও না, এবং কোষিকাতে সবচেয়ে বেশি পাওয়া যায় এটাও জানি, এবং এটা আমাদের মেডিকেলের কোয়েশ্চেন। সো দেখছো ভাই, আমাদের মেডিকেলের যে কোয়েশ্চেনগুলো আসছে ওগুলো আমরা যদি ভাবি তাহলে এগুলো কঠিন কোয়েশ্চেন না, বরঞ্চ একটু কি ডিপের কোয়েশ্চেন, তাই না? এখানে এখনো ডিপের মধ্যে আমরা অতটাও যাই নাই, বাট অ্যাকচুয়ালি কোয়েশ্চেন একটু ডিপ করে দেয়, বাট তোমার পড়া থেকে দিবে। সো তুমি যদি পড়াগুলো ভালো করে পড়ো তাহলে তোমার জন্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে নিউরোসাইট কি করতেছে, নিউরোসাইটের মধ্যে কি আছে, নেমাটোসিস ব্যাটারি আছে, যেটা বেসিক্যালি আমার কিসে হেল্প করতেছে, খাদ্য গ্রহণ, চলন এবং আত্মরক্ষায় সাহায্য করতেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর নিউরোসাইটের শ্রেণীতাত্ত্বিক গুরুত্ব রয়েছে, নিচে কোনটি শ্রেণীতাত্ত্বিক গুরুত্ব রয়েছে, সেটা হচ্ছে নিউরোসাইট, ঠিক আছে। অর্থাৎ নিউরোসাইটের ভিত্তিতেই আমরা তাকে একটা শ্রেণীতে অবস্থান দিছি, বুঝতে পারছি। অর্থাৎ আমরা যে একটা প্রাণীকে ভাগ করতেছি, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, এগুলো যে ভাগ করতেছি, কিন্তু আমরা যদি নিডারিয়ার মধ্যেই আবার বিভিন্ন প্রজাতি আছে তাদেরকে যে ভাগ করতেছি, তাই না? সো প্রত্যেকটার মধ্যে তাদের যে শ্রেণীতে ভাগ, ক্লাসে ভাগ করতেছে, ওখানে অবশ্যই নিউরোসাইটের ভিত্তিতে আমরা তাকে ভাগ করছি, অর্থাৎ নিউরোসাইট আছে কিংবা নাই তার ভিত্তিতে ভাগ করছি, এই জন্য এটা বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা গুরুত্ব হচ্ছে আমরা তাদের শ্রম বন্টনে যখন পড়বো তখন জিনিসটা বুঝতে পারবো, প্রত্যেকটার কাজের একটা কাজই হচ্ছে কি তার শ্রম বন্টন। তাহলে নিউরোসাইট কই কই পাওয়া যায় সেটা আমরা জানি, নিউরোসাইট পেশি আবরণী কোষের ফাঁকা ফাঁকা পাওয়া যাবে। তারপর সবচেয়ে বেশি কই পাওয়া যাবে সেটা জানি, এবং এটা সবচেয়ে বেশি আসবে সেটা হচ্ছে কোষিকাতে সবচেয়ে বেশি পাওয়া যাবে, তাই না? আচ্ছা, আর নিউরোসাইটের কোর্স আমরা সবাই জানি, ঠিক আছে। এখন আমরা পড়বো আমাদের গ্যাস্ট্রোডার্মিস কিংবা অন্ততক, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভাইয়া গ্যাস্ট্রোডার্মিস কিংবা অন্ততক থেকে কি কি পড়বো? আচ্ছা, তাহলে ভাইয়া এই পার্টটা আমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, মানে এই যে পেশি আবরণী কোষে যেটা আমাদের অন্ততক অর্থাৎ পুষ্টিকোষ, যেটা সেখান থেকে আমাদের ভালো কোয়েশ্চেন আসছে, 2-3 বার কোয়েশ্চেন আসছে, সো ভালো করে পড়তে হবে। কি কি পড়তে হবে এখানে অলরেডি আমরা দেয়া আছে, এভাবে করে আমার স্লাইডটা সাজানো হয়েছে। আচ্ছা, আসি। তাহলে আমরা জানি পুষ্টিকোষটা মাথায় রাখা লাগবে, আমাদের এপিডার্মিসের যে কোষগুলো আছে সেখান থেকে আমাদের গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলো প্রায় দ্বিগুণ লম্বা হয়, ঠিক আছে, এবং তার মধ্যে আবার পুষ্টিকোষটা সবচেয়ে লম্বা, ঠিক আছে। সো এটা আমরা একটা অপশন পেয়ে গেছি। আচ্ছা, সেকেন্ড যেটা মাথায় লাগা লাগবে সেটা হচ্ছে আমাদের এটার এক প্রান্ত হচ্ছে আমার কার সাথে যুক্ত, ওই যে সিলেন্ট্রনের সাথে যুক্ত থাকবে, সিলেন্ট্রনে মুক্ত হবে আর কি, যুক্ত না, সিলেন্ট্রনে মুক্ত হবে। আর অন্য প্রান্ত কার সাথে থাকবে, ওই যে মেসোগ্লিয়ার সাথে যুক্ত থাকবে, তাই না? আচ্ছা, তাহলে এই জিনিসটা জানা লাগবে। তারপর পুষ্টিকোষকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? 2 ধরনের, তাই না? পুষ্টিকোষ 2 ধরনের, কিংবা আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের ফ্লাজেলীয় কোষ বা ফ্লাজেলাযুক্ত পুষ্টিকোষ, এবং একটা হচ্ছে ক্ষণপথযুক্ত পুষ্টিকোষ, ঠিক আছে। এই দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি, ফ্লাজেলাযুক্ত এবং একটা কি ক্ষণপথযুক্ত। আচ্ছা, তাহলে ফ্লাজেলা বলতে তোমার গাজিয়াস মনসারের বই কয়টা আছে? 1 থেকে 4টা আছে, এবং আমরা যদি 8টা বসে আমাদের সেটা হচ্ছে আমাদের 2 থেকে 3টা একটা আছে, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তোমরা 1 থেকে 4টা এটা মাথায় রাখো, যেহেতু তোমাদের আজমুসারের বই থেকে আসবে, সো 1 থেকে 4টা এটা মাথায় রাখো, এটা তোমার জন্য ভালো হবে। আচ্ছা, তাহলে ফ্লাজেলাযুক্ত পুষ্টিকোষ আমরা যদি বলি তাহলে আমাদের ফ্লাজেলাযুক্ত পুষ্টিকোষ কয়টা আছে? 1 থেকে 4টা ফ্লাজেলা থাকে, ঠিক আছে। আচ্ছা, আর ক্ষণপথযুক্ত পুষ্টিকোষ কি? সেখানে এক বা একাধিক ক্ষণপথ থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 2 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ফ্লাজেলাযুক্ত, একটা কি ক্ষণপদীয়। আচ্ছা, এবং তাহলে এটার কাজ কি? এটা অনুসারে তাদের কাছে অবশ্যই ডিফারেন্ট কিছু হবে, আমরা আসি। তাহলে পুষ্টিকোষের একটা কাজ হচ্ছে আমাদের
আমরা যদি বলতে পারি দেহের অধোতক গঠন করে, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড যেটা মুখছিদ্র, এই যে দেখো সেকেন্ড যেটা মুখছিদ্র বন্ধ রাখতে স্ফিংক্টারের মতো কাজ করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যে পার্টগুলো গোল্লা দিচ্ছি কিংবা স্টামাক দিচ্ছি ওগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর ফ্লাজেলাযুক্ত পুষ্টিকোষ, এটা বেশি গুরুত্বপূর্ণ। এটা কি? এটা হচ্ছে আমাদের ফ্লাজেলেটের যে নিউট্রিয়েন্ট সেলগুলো আছে সেগুলা সিলেন্ট্রনে পানি স্রোত সৃষ্টি করে, যার কারণে খাদ্যবস্তুর বহিঃকোষীয় পরিপাক, বর্জ্য নিষ্কাশন এবং রেচন কাজে অংশগ্রহণ করে, ঠিক আছে। অর্থাৎ ফ্লাজেলাটা এইভাবে করে আন্দোলিত হয় না, যার কারণে সেটা পানির স্রোত তৈরি করে। ওই পানির স্রোতটা হচ্ছে আমাদের খাদ্যবস্তুর বহিঃকোষীয় পরিপাক, বর্জ্য নিষ্কাশন এবং রেচন কাজে অংশ নেয়, ঠিক আছে। এটা জানা লাগবে। আচ্ছা, আসি তারপর হচ্ছে আমাদের ক্ষণপথযুক্ত যে কোষটা, অর্থাৎ যেটা আমরা বললাম এমিবয়েড যে নিউট্রিটিভ সেলটা আর কি, সেটা কি কাজ করে? সেটা হচ্ছে খাদ্যকণা গ্রহণ, পরিপাক এবং খাদ্য সংসারকে তোমার আত্তীকরণ অংশগ্রহণ করে, ঠিক আছে। তাহলে আমরা পারবো না, আত্তীকরণ বলতে এটা এভাবে বোঝাচ্ছে না, বাট এভারেজ তোমার জিনিসটা বুঝতে পারকি। অর্থাৎ আমরা যদি বলি খাদ্যকণা গ্রহণ, তাকে পরিপাক করা এবং ফাইনালি তাকে ইউজ করা, অর্থাৎ পুরোপুরি খাদ্য পরিপাকের সাথে নিযুক্ত যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের ক্ষণপদীয় কোষটা, এটা জানা লাগবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভাই কি কি আছে একটু আমরা দেখি তো। আমরা যদি পুষ্টিকোষ বা পেশি আবরণীয় কোষটা বলি তাহলে কি কি আছে? আমাদের ফ্লাজেলাযুক্ত পুষ্টিকোষ আছে, ক্ষণপদীয় পুষ্টিকোষ আছে। তাহলে ফ্লাজেলাযুক্ত যে পুষ্টিকোষ, অর্থাৎ আমাদের পুষ্টিকোষের মধ্যে যেটা ফ্লাজেলীয় পুষ্টিকোষ, সেটা বেসিক্যালি কি করতেছে? পানি স্রোত তৈরি করতেছে, যার কারণে খাবারটা ঢুকতেছে কিংবা খাবারটা বের হয়ে যাচ্ছে, তাই না? আর ক্ষণপদীয় যে পুষ্টিকোষ আছে সেটাই বেসিক্যালি আমার খাদ্যকণা এবং খাদ্যকণা গ্রহণ করা, তাকে পরিপাক করা, এইসব কাজ সে করতেছে। ক্ষণপদ মানে সে ক্ষণপদ সৃষ্টি করছে, ক্ষণপদ সৃষ্টি করে সে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া খাবারটাকে ভিতরে ঢুকায় ফেলতেছে, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল প্রসিডিউরটা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তাহলে আরেকটা কাজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কাজ, সেটা স্ফিংক্টারের মতো কাজ করে, ঠিক আছে। মুখছিদ্রের ভিতরে মুখছিদ্রের যে সংকোচন প্রসারণ হবে, এই জিনিসটা যে স্ফিংক্টার দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা বেসিক্যালি অন্ততকের পুষ্টিকোষ বা পেশি আবরণী কোষ দ্বারা নিয়ন্ত্রিত, ঠিক আছে। তাহলে পুষ্টিকোষটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর আসি বাদ বাকিগুলো পড়ে ফেলি। আমাদের মেসোগ্লিয়া আমরা যেহেতু পড়তেছি, তোমার মেসোগ্লিয়াটা সিরিয়ালি পড়ে ফেলি, সমস্যা নেই। আচ্ছা, মেসোগ্লিয়াতে কিছু জিনিস আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার বৈশিষ্ট্যটা, তার বৈশিষ্ট্য থেকে মেডিকেল আসছে, সো আমার ভালো করে জানা লাগবে, ঠিক আছে। আসি তাহলে বৈশিষ্ট্যের মধ্যে যদি আমরা দেখি, আমরা দেখতেছি আমরা এটাকে আমরা এভাবে না বলে কি বলতে পারি? 0.1 মাইক্রোমিটার বলতে পারি, এবং আমরা এটা জানি, বাকিগুলো সব সিরিয়ালি মাথায় রাখা লাগবে। এটা হচ্ছে একটা আঠালো, স্থিতিস্থাপক, পাতলা, বর্ণহীন, অকোষীয়, এটা খুব গুরুত্বপূর্ণ, অকোষীয় প্রোটিন নির্মিত ম্যাট্রিক্স পদার্থ, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা অপশন আমার জানা লাগবে। এটা হচ্ছে আমাদের আঠালো, স্থিতিস্থাপক, অকোষীয়টা বেশি গুরুত্বপূর্ণ, এবং পাতলা, বর্ণহীন এবং প্রোটিন নির্মিত ম্যাট্রিক্স পদার্থ দ্বারা গঠিত। কি গঠিত? আমাদের মেসোগ্লিয়া, পারবা? আচ্ছা, কাজে আসি। আমরা জানি একটোডার্ম এবং অ্যান্ডোডার্মের মাঝখানে এটা কিসের মতো কাজ করে? একটা ভিত্তিঝিল্লির মতো কাজ করে। তাহলে নিচের কোনটি একটোডার্ম এবং অ্যান্ডোডার্মের মাঝখানে ভিত্তিঝিল্লির মতো কাজ করে? আমরা কি আনসার দিব? অবশ্যই মেসোগ্লিয়া। আচ্ছা, মেসোগ্লিয়াটা হচ্ছে আমরা জানি একটা তরল ম্যাট্রিক্স পদার্থ। সো এটার কাজ কি? এটা হচ্ছে কাইন্ড অফ একটা নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করতেছে। আশা করি এখানে আছে, দেখো এটা হচ্ছে একটা ইলাস্টিক বা নমনীয়, বাংলায় যদি বলি তাহলে কি বলবো? নমনীয় কঙ্কালের মতো কাজ করতেছে। এবং আমরা যদি আরেকটা বলতে পারি, সেটা হচ্ছে হাইড্রার অবলম্বন স্থল হিসেবে কাজ করে, সংকোচনশীল মায়োফাইব্রিল ধারণ করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারছি না? আচ্ছা, তাহলে এখান থেকে হচ্ছে আমার এটা, তারপর এটা, তারপর এটা, ঠিক আছে। অর্থাৎ যে নামগুলো বললাম আর কি, এখান থেকে এটা ভিত্তিঝিল্লি হিসেবে কাজ করে, ইলাস্টিক কঙ্কাল বা নমনীয় কঙ্কাল গঠন করতেছে, হাইড্রার অবলম্বনের স্তর তারা অবলম্বনের স্তর হিসেবে কাজ করতেছে, তারপর সংকোচনশীল মায়োফাইব্রিল ধারণ করতেছে। এই জিনিসগুলো আমার এখান থেকে লাগবে, কথা বুঝতে পারছি? আচ্ছা, আসি এবার, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি সিলেন্টেরন, ঠিক আছে। সিলেন্টেরন আমরা জানি নিডারিয়া পর্বের একটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অর্থাৎ সিলেন্টেরনের ভিত্তিতে আমার বেসিক্যালি কি তাকে আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়েছিল কিন্তু, তাই না? এটা কিন্তু একটা মেজর একটা পয়েন্ট ছিল। আচ্ছা, তাহলে সিলেন্টেরনটা হচ্ছে কি এক ধরনের একটা কি ব্লাইন্ড স্যাক কিংবা একটা ব্লাইন্ড গার্ড, যেটা হচ্ছে হাইড্রার মধ্যে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরে একসাথে, মাত্র তারা গ্যাস্ট্রো এবং কি ভাস্কুলার দুইটা একসাথে হিসেবে কাজ করতেছে, তাই না? আচ্ছা, তাইলে এটাকে আমাদের কেন আমার দুইটা একসাথে বলা হচ্ছে? দেখো এই যেখানে আছে শ্বসন এবং রেচন পদার্থ পরিবাহিত হয় বলে একে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর কিংবা পরিপাক সংবহন গহ্বর বলা হয়। এটা অ্যাকচুয়ালি পুরোপুরি ঠিক না, মানে তোমার শ্বসন রেচন তো অবশ্যই হয়, এছাড়াও শ্বসন রেচন ছাড়া যে কারণে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয় সেটা হচ্ছে এখানে পরিপাক হচ্ছে, এই গহ্বরটাতে পরিপাক হচ্ছে, আর বাদ বাকি এই দুইটাই কি মিন করতেছে? ইনডিরেক্টলি সংবহন মিন করতেছে, তাই না? তাহলে পরিপাক তারপর সংবহন, এই দুইটা কাজেই এই গহ্বরের মধ্যে হচ্ছে, দ্যাটস তাকে আমরা কি বলতেছি? পরিপাক সংবহন গহ্বর বলতেছি,
ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কে? এটা হচ্ছে সিলেন্ট্রন। ওকে, আচ্ছা, তাহলে এখন সিলেন্ট্রন কি কাজ করে? সিলেন্ট্রনের মাথায় রাখা লাগবে খাদ্যের বহিঃকোষীয় যে আছে, সিলেন্ট্রন হচ্ছে খাদ্যের বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় পরিপাক করে। ঠিক আছে। আচ্ছা, তাহলে অলরেডি বলে ফেলছি আমরা কেন এটাকে আমরা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলতেছি। স্পেসিফিক্যালি যদি আমরা বলি পরিপাক এবং সংবহন দুইটারই কাজই করতেছে। ঠিক আছে, এই জন্য। আচ্ছা, আসি তাহলে এখন হচ্ছে সিলেন্টেরন। সিলেন্টেরনের মধ্যে তোমরা হয়তো অনেকে মনে করতে পারো এটাতে শুধুমাত্র অন্তঃকোষীয় পরিপাক হয়, বাট অ্যাকচুয়ালি দুইটা মাথা রাখা লাগবে। আমি বলছি এটাতে কি বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় পরিপাক দুইটাই হচ্ছে, এবং এই জিনিসটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে সিলেন্টেরনের মাধ্যমেই খাদ্যসার শোষণ এবং রেচন পদার্থগুলা পরিবাহিত হয়। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি কি আমরা জানি? খাদ্যসার তো অবশ্যই সিলেন্টেরনের মাধ্যমে পরিবাহিত হয়, এছাড়া শোষণ করে কিন্তু সিলেন্টেরন যুক্ত, এবং রেচন পদার্থগুলো পরিবহনের সাথে আমাদের সিলেন্টেরন যুক্ত। আচ্ছা, আমরা জানি হাইড্রা কোন পদ্ধতিতে শোষণ করে? আমরা সবাই জানি ব্যাপন পদ্ধতিতে, তাই না? আচ্ছা, যাই হোক, আসি এখন হচ্ছে আমরা পড়বো হাইড্রার খাদ্য এবং পরিপাক। এখান থেকে আমার মেডিকেল কোয়েশ্চেন আসছে, কোন ধরনের খাদ্য হাইড্রার প্রধান খাদ্য? আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, তাহলে ফার্স্ট আমরা খাদ্য তালিকাগুলো পড়বো, অর্থাৎ কোনটা আমার খাদ্যের তালিকার মধ্যে নাই, এখান থেকে মেডিকেল কোয়েশ্চেন আসবে। তাহলে ফার্স্ট আমরা দেখি বিভিন্ন পতঙ্গের লার্ভা, সাইক্লোপস, ডেফনিয়া, এগুলো সবগুলো হচ্ছে আমাদের আর্থ্রোপোডা পর্বের বিভিন্ন রকম আমাদের উপপ্রজাতি বলতে পারি আর কি। ঠিক আছে, বা উপপর্বের প্রাণীগুলো আর কি বলতে পারি। সাইক্লোপস, ডেফনিয়া, ছোট ছোট কৃমি, এই লাস্টের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। ছোট ছোট কৃমি, খণ্ডকায়িত প্রাণী এবং মাছের ডিম। দেখো এখান থেকে ভাইয়া মেডিকেলের কোয়েশ্চেনটা দিয়েছে পতঙ্গের ডিম দিয়ে। তাহলে ভাইয়া বুঝতে পারছি কোয়েশ্চেনটা কিভাবে আসতেছে? মানে তোমাকে জাস্ট একটা হিন্টস দিলাম, অ্যাকচুয়ালি আমার কোয়েশ্চেনটা কিভাবে করে একটু ঘুরাই দিচ্ছে। এখানে মাছের ডিম আছে না, মাছের ডিমের বদলে পতঙ্গের ডিম দিছে। অনেকে হয়তো কনফিউজড হয়ে গেছে, সো এটা একটু সমস্যা আর কি। মানে আমার যা পড়তেছে আমার একটু বুঝে শুনে পড়তে হবে। আচ্ছা, আসি খাদ্য তালিকা। তাহলে কি কি আছে? বিভিন্ন পতঙ্গের লার্ভা আছে, সাইক্লোপস, ড্যাফনিয়া, ছোট ছোট কৃমি আছে, খণ্ডকায়িত প্রাণী আছে এবং মাছের ডিম আছে। আচ্ছা ভাই, এখন হচ্ছে খণ্ডকায়িত প্রাণী না বলে তোমাকে ধরো বলতে পারে অ্যানালিড বলতে পারে। ঠিক আছে, সো এটাও একটা অপশন হতে পারে। ঠিক আছে, সো এটা মাথায় রাখবা। ঠিক আছে, আচ্ছা, তার মধ্যে এই সবার মধ্যে তাহলে আমরা একটা কোয়েশ্চেন পেয়ে গেছি। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে প্রধান খাদ্য কোনটা? আমরা জানি প্রধান খাদ্য হচ্ছে ক্ষুদ্র ক্রাস্টাসীয় সন্ধিপদী। ঠিক আছে, যেটা হচ্ছে আমি আরেকটা কথা বলতে পারলে আর্থ্রোপোডা পরের প্রাণীগুলো আর কি। আচ্ছা, তারপর হাইড্রা কেবল সেসব প্রাণীকে শিকার করে যাদের কলারসে গ্লুটাথিয়ন বিদ্যমান থাকে। ঠিক আছে, আচ্ছা, এটা কি থাকে? গ্লুটাথিয়ন, অর্থাৎ যাদের বডির মধ্যে একটা বিশেষ জাতীয় পদার্থ যেটাকে আমরা কি বলি? গ্লুটাথিয়ন বলি। ওখানে আমার যাদের মধ্যে গ্লুটাথিয়ন থাকবে শুধুমাত্র সে তাদেরকে কি করবে? শিকার করবে। আচ্ছা, তারপর শিকারে ব্যবহৃত নেমাটোসিস্ট হচ্ছে কি থাকে? গ্লুটিনেন্ট অথবা সিনোটিল, যেটা আমরা জানি। আচ্ছা, সমস্যা নাই। শিকার অবশ করে কি দিয়ে? হিপনোটক্সিন প্রবেশ করে, এগুলো তো আমরা জানি। আচ্ছা, তাহলে গ্লুটাথিয়ন বিদ্যমান থাকে, এটা যখন আমরা হচ্ছে আমরা ইয়াদ পড়বো যে তোমার কিভাবে হাইড্রা তোমার সূত্রক নিক্ষেপ করে, ওখানেও কিন্তু একটা লাইন আছে, তোমরা এখান থেকে একটু পড়ে নিও। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আসি আমরা হাইড্রার চলনে আসি। হাইড্রার চলনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, এবং এটা ইন্টার লাইফে আমরা খুব ভালো করে পড়ে আসছি। হাইড্রার এখানে মেডিকেলের সমস্যা হচ্ছে তোমার বাংলা এবং ইংলিশ দুইটা টার্মই পড়তে হবে। তাহলে বাংলা এবং ইংলিশ এই দুইটা টার্ম পড়তে হবে কিসের ক্ষেত্রে? চলনের ক্ষেত্রে। ঠিক আছে, দুইটা টার্মই পড়তে হবে চলনের ক্ষেত্রে, কারণ দেখা যায় বাংলাগুলো আমরা জানি বাট ইংলিশগুলো দিলে আমরা মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই। ঠিক আছে, সো আসি আমরা, সমস্যা নেই। ফার্স্টে আবার হচ্ছে ভিন্ন ভিন্ন নামগুলো পড়তে হবে। তাহলে মানে যত নাম আছে সবগুলো সবগুলো খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ফার্স্টে আছে কি আছে? লুপিং আছে, তাই না? আচ্ছা, লুপিং, এটার আর কিছু নাম আছে। কি কি নাম? একটা হচ্ছে ফাঁসা চলন বা জোকা চলন, আর একটা হচ্ছে হামাগুড়ি। ঠিক আছে, সো এই যে নামগুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, হামাগুড়ি কেন বলতেছি? বিকজ এখানে হাইড্রা যখন তার কোষিকাটারে বাঁকাইয়া ভূমির সাথে লাগায়, ঠিক আছে, লাগানোর পরে কি করে? পদশক্তিটাকে তুলে তারপর পদশক্তিকে একটু হামাগুড়ি দিয়ে সামনে নেয়। দ্যাটস আমরা তাই কি বলতেছি? হামাগুড়ি চলন বলতেছি। এখন এই যে চলন, এই যে এভাবে চলন, এটা কিন্তু আমরা একটা পোকার চলন দেখছি, তাই না? কোন পোকা? আমরা জানি শুয়া পোকা, তাই না? তাহলে এটাকে আমরা কি বলতে পারি? শুয়া পোকা চলন বলতে পারি। কিংবা জোকও কিন্তু এভাবে চলাফেরা করে, তাই না? তাহলে জোকের চলন বলতে পারি, কিংবা আমরা এখানে কি বলতেছি? জোকা চলন বলতেছি। ঠিক আছে, আর এটা নর্মাল নাম কি? লুপিং। কেন লুপিং বলতেছি? কারণ আমরা জানি এটাতে একটা কি তৈরি হচ্ছে? একটা লুপ তৈরি হচ্ছে, তাই না? যে একটা লুপ তৈরি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটাকে আমরা কি বলতেছি? লুপিং চলন বলতেছি। এবং এটা কিসের জন্য আমরা ইউজ করতেছি? দেখো, এটা হচ্ছে লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য। এটা আমরা সবাই জানি। হাইড্রা যখন লম্বা দূরত্ব অতিক্রম করতে চায় তখন হচ্ছে আমার কি করতে হয়? তখন তাকে লুপিং চলনটা ইউজ করতে হয়। এখন মজার একটা কোয়েশ্চেন হচ্ছে, ভাইয়া লুপিংটা কেন ইউজ করতে হচ্ছে, তাই না? তুমি ভাই এটা জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে মাথায় রাখতাম, সেটা হচ্ছে ম্যারাথন দৌড় আমরা সবাই দেখছি না? তো ম্যারাথন দৌড়ের ক্ষেত্রে আমাদের হয় কি? যখন আমরা ম্যারাথনে দৌড়াই তখন আমাদের আস্তে আস্তে করে অনেক সময় ধরে দৌড়ানো লাগে।
ঠিক আছে। আর যখন আমাদের স্প্রিন্ট দৌড় থাকে তখন আমরা ধরো 100 মিটার থাকে 200 মিটার থাকে, তো আমরা হয় কি আমরা খুব কম দূরত্বটা অনেক স্পিডে দৌড়ায় যায়, ঠিক আছে। সো এটা দিয়ে এই জিনিসটা মাথায় রাখবা, যখন আমরা লুপিং পড়বো, লুপিংটা হচ্ছে লম্বা দূরত্ব অতিক্রম করতে হয়, দ্যাটস ওয়াই তাকে আস্তে আস্তে আগাইতে হবে। সো সেই জন্য সে কি ইউজ করবে, লুপিং চলন ইউজ করবে। এবং এখানে আস্তে আস্তে বলার পিছনে একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমরা জানি এই যে লুপিং চলনে লুপ তৈরি হয় কিন্তু একটা, ঠিক আছে। আর যখন আমরা সমারসল্টিং করব তখন প্রতিবারে লুপ তৈরি হবে কয়টা, দুইটা, ঠিক আছে। আর সমারসল্টিংটা হচ্ছে একটা দ্রুত চলন প্রক্রিয়া, যে ওই যে বললাম স্প্রিন্ট চলন, অর্থাৎ তাকে তাড়াতাড়ি দৌড়াইতে হবে, আর ম্যারাথন হলে তাকে আস্তে আস্তে অনেকক্ষণ দৌড়াইতে হবে, তাই না? আচ্ছা, এটা দিয়ে মাথায় রাখবা, ঠিক আছে। তাহলে লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য, তারপর এটা হচ্ছে শুঁয়াপোকার সাথে মিল আছে। আচ্ছা, বা যাকে আমরা শুঁয়াপোকার ইংলিশে আমরা সবাই জানি ক্যাটারপিলার লার্ভা, তাই না? বা আরটা আমার কি ক্যাটারপিলারের লার্ভা নেই, ঠিক আছে। তাহলে ভাই আমরা লুপিং কিংবা ফাঁসা কিংবা যোগা চলন কিংবা হামাগুড়ি চলন আমরা পারবো, ঠিক আছে। প্রত্যেকটা নাম পড়তে হবে এবং এটার কি কি তারপর ইম্পর্টেন্ট কি কি ফিচার আছে এটা পড়া লাগবে। আসি, তারপর হচ্ছে সমারসল্টিং, ঠিক আছে। আচ্ছা, সমারসল্টিং যেহেতু আমরা জানি সমারসল্টিং কিভাবে হচ্ছে, ফার্স্টে কোষিকাটাকে নামাচ্ছে, নামানোর পরে নিচে যেটা পাদশক্তি পার্ট আছে সেটা উপরে তুলে ফেলতেছে, উপরে তুলে সেটা ওদিকে লাগাচ্ছে, অন্য পার্টে লাগাচ্ছে, লেগে আবার কি করে কোষিকাটাকে খুলে ওভাবে যাচ্ছে। তার মানে আমরা দেখতেছি এরকম একটা চলন হচ্ছে, তাই না? এভাবে করে করে, তার মানে এটাকে আমরা কি বলতে পারি, ডিগবাজি বলতে পারি, তাই না? কি বলতে পারি, ডিগবাজি চলন বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ডিগবাজি চলনে আরো কয়েকটা নাম আছে, যেমন একটা নাম যেটা সবচেয়ে কমন সেটা সমারসল্টিং, ঠিক আছে। আচ্ছা, সমারসল্টিংটা কি, এটা হচ্ছে হাইড্রা একটা সাধারণ চলন প্রক্রিয়া। অনেকে আমরা এর সাথে এটা কনফিউজ হয়ে যাচ্ছে কি কোনটা সাধারণ, ঠিক আছে, এটা একদমই ভুল করা যাবে না। হাইড্রা সাধারণ চলন, অর্থাৎ হাইড্রা সবসময় চলে কোনটা দিয়ে, সমারসল্টিং দিয়ে, এটা মাথায় রাখা লাগবে, ঠিক আছে। তো সাধারণ চলন কোনটা, সমারসল্টিং চলন, ঠিক আছে, এটা মাথায় রাখা লাগবে। আচ্ছা, তারপর এরপর আমার পড়া লাগবে ডিগবাজি। কেন বলতেছে আমরা জানি, কারণ এটাতে তোমার কি তৈরি হচ্ছে, ডিগবাজি করে করে হাইড্রোর সামনে আগাচ্ছে, এবং এটাতে লুপ কয়টা তৈরি হচ্ছে, প্রতিবারে দুইটা লুপ তৈরি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাইলে এরপর হচ্ছে আমরা যাব গ্লাইডিং চলন, কিংবা এটার একটা নাম কি বলছি, অ্যামিবয়েড চলন, ঠিক আছে। যেটা আমরা কি বলতেছিলাম, অনেকটা বলতে গেলে আমরা ওই যে তোমার কিভাবে আমার এই যে শতপদী ক্রিয়াগুলো কিভাবে ছোট ছোট পা দিয়ে সামনে যাচ্ছে আমরা দেখছি না, ঠিক আছে। অথবা অ্যামিবয়েড চলন, তাই না, অলরেডি আমরা বলে ফেলছি। ওই যে ক্ষণপথ থেকে যে তোমার কি জিনিসটা সৃষ্টি হচ্ছে, আমাদের ক্ষণপথ সৃষ্টি হওয়ার কারণে আমার কি এই যে তোমার গ্লাইডিং চলনটা সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। যেটা হচ্ছে কোত্থেকে সৃষ্টি হচ্ছে আমরা জানি, গ্রন্থি কোষ থেকে পাচ্ছে, তাই না। আচ্ছা, তারপর তাহলে এখান থেকে আমার জানা লাগবে সেটা হচ্ছে আমাদের কোন জায়গায় আমাদের এই যে তোমার গ্লাইডিং চলনটা ইউজ হয়েছে, যখন আমার মসৃণ তল থাকবে। এই যে এখানে দেখো মসৃণ তলে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, মসৃণ তলে খুব ধীরে একটা চলন প্রক্রিয়া, সেটার নাম হচ্ছে আমাদের গ্লাইডিং চলন, ঠিক আছে। এটা খুবই ধীর, মানে খুবই আস্তে আস্তে সে সামনের দিকে যায়, ঠিক আছে। আচ্ছা, এরপর বাদ বাকি যেগুলো আছে আমরা তো একটু পর্যন্ত পড়ে ফেলছি, আবার বাদ বাকি যেগুলো আছে ওগুলা জাস্ট তুমি বাংলা নাম, ইংরেজি নাম, তারপর তার একটা কাজ, এই তিনটা পড়বা, আর কিছু লাগবে না। যেমন আমরা আসি ভাষা কিংবা ফ্লোটিং, কিভাবে ভাষা আমরা সবাই জানি বুদবুদ সৃষ্টির মাধ্যমে, ঠিক আছে। বুদবুদ কোথা থেকে তৈরি হয়, পাদচাকতি থেকে তৈরি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, পাদচাকতি থেকে, পাদচাকতির যেটা এপিডার্মিসের কোষ, যেহেতু তোমার বুদবুদ তো বাইরে তৈরি হবে, তাই না। সো পাদচাকতির যে এপিডার্মিসের কোষ আছে, অর্থাৎ বহির্ত্বকীয় কোষ আছে, ওখানের যে গ্রন্থি কোষ আছে আর কি, ওই গ্রন্থি কোষ থেকে আমার কি তৈরি হয়, বুদবুদ সৃষ্টি হয়, যেটা হাইড্রাকে কি করে, ভাসতে সাহায্য করে, বা ইংলিশ নাম কি, ফ্লোটিং, ঠিক আছে। আচ্ছা, তারপর সাঁতার, সাঁতার কি দিয়ে করে আমরা জানি, কোষিকা দিয়ে করে, তাই না, সুইমিং। আচ্ছা, তারপর এই জিনিসটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্রলিং, ক্রলিং বা হ্যাঁচড়ানো, ঠিক আছে, ক্রলিং বা হ্যাঁচড়ানো। এই ক্রলিং এর মধ্যে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে মেডিকেল আসছে, এখান থেকে কিন্তু মেডিকেল আসছে, এটা হচ্ছে আরোহণ এবং অবরোহণ সম্পন্ন হয়, এই যে এখানে আছে দেখো, এই যেটা ক্রলিং, নিচের কোন ধরনের চলনে, হাইড্রার আরোহণ এবং অবরোহণ সম্পন্ন হয়, সেটা আমরা আনসার কি বলবো, ক্রলিং বা হ্যাঁচড়ানো, গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে হাঁটা কিংবা নতমুখী চলন, নত মানতে জানি আমরা মাথা উল্টা আর কি। সো কিভাবে হাঁটে সে আমরা জানি, কৌশিকের সাহায্যে হাঁটে, তাই না। আচ্ছা, এরপর হচ্ছে সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ মানে কি, হাইড্রার বডিতে যে মায়ানিং তন্তু আছে, অর্থাৎ হাইড্রা তো জানেন তার দেহকাণ্ডকে কি করতে পারে, আমাদের সংকোচন প্রসারণ করতে পারে, তাই না, হালকা পাতলা সংকোচন প্রসারণ করতে পারে, এবং এটার মাধ্যমে হাইড্রা কি করে, অল্প দূরত্ব অতিক্রম করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এ দেখো উহাকে দ্রুত সংকুচিত এবং প্রসারিত করে, এতে অনেক এক ধরনের চলন সম্পন্ন হয়। তাহলে ভাইয়া আমরা মোটামুটি যত রকম চলন আছে ওগুলো কিন্তু আমরা পড়ে ফেলছি, ঠিক আছে। তোমাকে ধরো প্রথম কোয়েশ্চেন দিবে নিচের কোনটি হাইড্রার চলন পদ্ধতি নয়, এটা একটা কোয়েশ্চেন, ঠিক আছে। সো আমার সেজন্য যত অল্টারনেট নাম আছে সবগুলো মনে রাখা লাগবে, যত ইংলিশ নাম আছে ওইটাও মনে রাখা লাগবে, মানে যা যা আছে সব মনে রাখা লাগবে, চলন নয়। তারপর জিজ্ঞেস করবে এখান থেকে, মানে লম্বা দূরত্বের জন্য কোনটা, অতি ধীরে মসৃণ তলের মধ্যে চলন কোনটা, এটা এবার দিতে পারে, ঠিক আছে, যেহেতু আগে দেন এটা এবার দিতে পারে। তারপর আমার আরো কিছু কোয়েশ্চেন আছে, লাইক ভাষা কিসের মাধ্যমে হচ্ছে, বুদবুদ সৃষ্টির মাধ্যমে হচ্ছে, তারপর আরোহণ অবরোহণ কিসের মাধ্যমে সম্পন্ন হচ্ছে, ক্রলিং এর মাধ্যমে হচ্ছে, ঠিক আছে, এইভাবে কোয়েশ্চেনটা দিবে। তারপর তোমরা তোমাদের বইয়ের মধ্যে একটা আছে, সেটা হচ্ছে আমাদের লুপিং আর সমারসল্টিং এর যে পার্থক্য,
লুপিং সমারসল্টিং এর কিন্তু একটা পার্থক্য আছে, ওই লুপিং সমারসল্টিং এর পার্থক্যটা একটু পড়বা, ঠিক আছে? লুপিং সমারসল্টিং এর একটা পার্থক্য আছে, ওই একটু পড়বা, বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, সেবার আমরা হাইড্রার জনন পড়বো। আমরা জানি হাইড্রাতে যৌন জনন এবং অযৌন জনন দুইটাই হয় এবং দুইটাই কিন্তু স্বাভাবিক জনন প্রক্রিয়া। অযৌন জননের মধ্যে স্বাভাবিক কোনটা? মুকুলোদ্গম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আসে আমরা মুকুলোদ্গম কিংবা বাদ সৃষ্টি বা বার্ড আর কি, কিংবা কুড়ি সৃষ্টি, তাই না? আচ্ছা, এটা কখন হচ্ছে আমরা অলরেডি পড়ে ফেলছি, গ্রীষ্মকালে। কি কোন কোষের মাধ্যমে সৃষ্টি হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাইলে মুকুলোদ্গম কোন কোষের মাধ্যমে সৃষ্টি, আমরা সবাই জানি কোন কোষের মাধ্যমে? ইন্টারস্টিশিয়াল কোষ, তাই না? ইন্টারস্টিশিয়াল কোষ, বিকজ ইন্টারস্টিশিয়াল সেলটা হচ্ছে সে নিজেকে কনভার্ট করে অন্য যে কোনো কোষে সে কি হতে পারে? তৈরি হতে পারে, ঠিক আছে? অন্য যে কোনো কোষে সে পরিণত হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এই যেখানে আছে ইন্টারস্টিশিয়াল কোষটা হচ্ছে কি সব ধরনের কি করতে পারে আমাদের অন্য যে কোনো কোষে সে কনভার্ট হতে পারে। এটা অলরেডি আমরা আগেও পড়ে ফেলছি, তাই না? যেমন হচ্ছে আমার জননাঙ্গ তৈরি, সেটা কোন কোষের মাধ্যমে হচ্ছে, এভাবে কোয়েশ্চেন আসতে পারে। আনসার কি হবে? ইন্টারস্টিশিয়াল কোষ হবে, ঠিক আছে? আচ্ছা, ইন্টারস্টিশিয়াল কোষ অযৌন জননে অংশগ্রহণ করে, এটি অযৌন জননের স্বাভাবিক প্রক্রিয়া। আচ্ছা, গ্রীষ্মে বেশি হয়, পর্যাপ্ত খাদ্যের উপস্থিতি হয়, আমরা জানি অলরেডি। আচ্ছা, মুকুল সৃষ্টি এবং মাতৃহাইড্রা থেকে পৃথক হয়ে স্বাধীন জীবনযাপন করতে প্রায় 3 সপ্তাহ সময় লাগে। এটা আমাদের মেডিকেল আসছে কোয়েশ্চেনটা, প্রায় 3 সপ্তাহ সময় লাগে। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের মুকুল যে সৃষ্টি হচ্ছে, মুকুলের সৃষ্টি পার্ট থেকে ধরো সবকিছুতে ইন্টারস্টিশিয়াল কোষই তৈরি করতেছে, ঠিক আছে? মৌখিক এবং বিমৌখিক পার্ট ঠিক রেখে ইন্টারস্টিশিয়াল কোষই কি করতেছে? আমাদের মুকুলটা তৈরি করতেছে। মৌখিক বিমৌখিক তো বুঝি, তাই না? কোন দিকে কৌশিকা থাকবে বা কোন দিকে পাতশক্তি থাকবে, এটা অবশ্যই কি থাকতে হবে? ফিক্স থাকা লাগবে, তাই না? এটা ঠিক থাকা লাগবে। আচ্ছা, কিন্তু এখানে আমরা জানি তোমার মুকুলোদ্গমে শুধুমাত্র যে সিলেন্টেরন আছে, সিলেন্টেরন, এটা কিন্তু এমন না যে হাইড্রা কোনো ওয়েতে নতুন ভাবে তৈরি করতেছে। এটা কিন্তু তোমার আমরা জানি সেটা হচ্ছে কি করতেছে, আমাদের মাতৃহাইড্রা থেকে ওখানে স্থানান্তরিত হচ্ছে। তাহলে সিলেন্টেরনটা মাতৃহাইড্রা থেকে কি হচ্ছে? স্থানান্তরিত হচ্ছে, ঠিক আছে? মাতৃহাইড্রা থেকে স্থানান্তরিত হবে। তাহলে আমরা বুঝতে পারছি না ভাইয়া, সিলেন্টেরনটা তাহলে কি হবে? শুধুমাত্র এটাই আর কি, যেটা হচ্ছে কি মাতৃ থেকে অর্থাৎ মা থেকে তোমার সন্তানের মধ্যে স্থানান্তরিত হচ্ছে, ঠিক আছে? গহ্বরটা ওখানে স্থানান্তরিত হয়, ঠিক আছে? আচ্ছা, মানে কিছু পার্ট আর কি। তাহলে এবং পুরোপুরি মুকুলোদ্গম প্রসেসটা করতে কতদিন সময় লাগে? 3 সপ্তাহ সময় লাগে। আচ্ছা, আসি এরপর আসি আমরা আমাদের বিভাজন আছে, যেটা আমরা কি অযৌন জননের আরেকটা ধাপ বিভাজন, যেটা হচ্ছে অস্বাভাবিক অযৌন জনন প্রক্রিয়া। আচ্ছা, অস্বাভাবিক মানে কি? এটা নরমালি হয় না, যখন কোনো একটা কারণে তারা কি ভেঙে ছিঁড়ে গেছে, মানে ধরো একটা থেকে একটা আলাদা পার্ট হয়ে গেছে, ঠিক আছে? হাইড্রা, তখন প্রত্যেকটা পার্ট থেকে একটা নতুন হাইড্রা তৈরি হয়, আমরা জানি। এবং এই কারণে আমরা বলি হাইড্রার কোনো কি নেই, স্বাভাবিক মৃত্যু নাই। আচ্ছা, এটা আমরা জানি। তোমাকে ধরো জিজ্ঞেস করছে নিচের কোনটি অযৌন জননের অস্বাভাবিক প্রক্রিয়া, সো তুমি কি বলবো আনসার? অবশ্যই আমরা জানি বিভাজন বা ফিশন। আচ্ছা, এটাও কি তৈরি হয়, কোত্থেকে তৈরি হয়? ইন্টারস্টিশিয়াল কোষ থেকে তৈরি হয় এবং দ্বৈবাদ সংগঠিত হয়, তাই না? এবং এই বিভাজন দুই রকম আছে, হয়তোবা অনুদৈর্ঘ্যের প্রস্থ তোমার বিভাজন হতে পারে কিংবা অনুপ্রস্থ হতে পারে, ঠিক আছে? অথবা আমরা ধরো বলতে পারি, যদি আমরা বড় চিন্তা করি, এটা হচ্ছে আমার অনুপ্রস্থ, এটা হচ্ছে আমার অনুদৈর্ঘ্য, ঠিক আছে? সো দুইভাবে আমার কি হতে পারে? বিভাজনটা হইতে পারে। ওই তুমি যেভাবেই তুমি ছিঁড়ছো কিংবা কাটছো না, ওই অনুযায়ী সে কি হবে? হাইড্রাটা সম্পূর্ণ তার মৌখিক এবং বিমৌখিক তলটা মেনটেন করে আবার নতুন আরেকটা হাইড্রা তৈরি করবে, ঠিক আছে? সো এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আসি হাইড্রার যৌন জনন, ঠিক আছে? হাইড্রার যৌন জনন থেকে অনেকগুলো ইনফরমেশন আছে এবং এগুলো আমার মাথায় রাখা লাগবে, কিছু নাম আছে ওইটা মাথায় রাখা লাগবে। আচ্ছা, আমরা জানি যৌন জননের মধ্যে কি কি আছে, এই যে এখানে আছে যৌন জনন প্রধানত, এটা মাথায় রাখা লাগবে, 3টা ধাপে সংঘটিত হচ্ছে। কি কি? ফার্স্টে আমরা অস্থায়ী যৌনাঙ্গ সৃষ্টি করতে হবে, পরে নিষেক করতে হবে, নিষেকের পরে পরিস্ফুটন হতে হবে, ঠিক আছে? নতুন হাইড্রা পরিস্ফুটন হতে হবে। তাহলে এই 3টা হচ্ছে আমাদের হাইড্রার কি যৌন জননের 3টা ধাপ। তাহলে একটা এমসিকিউ আমরা পাইছি। আচ্ছা, আসি তারপর আমরা জানি হাইড্রা যৌন জনন কখন হয়। দেখো, আমার হাইড্রা যৌন জনন হচ্ছে কখন? শরৎ কিংবা শীতকালে, অর্থাৎ প্রতিকূল পরিবেশে যৌন জনন হবে। এখানে আসা হয়তো বা, এই যে দেখো প্রতিকূল পরিবেশে, এটা আমরা অনেকেই কনফিউজ হয়ে যাব, এটা কিন্তু উল্টা। প্রতিকূল পরিবেশে তাদের যৌন জননটা হবে, ঠিক আছে? কখন? শরৎকাল কিংবা শীতকালে, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে হচ্ছে আমাদের তোমাদের বইয়ে হেমন্তকালও আছে। আচ্ছা, যাই হোক, হাইড্রা উভলিঙ্গ হলেও এদের কি ঘটনা? স্বনিষেক ঘটনা। এবং এটা নিয়ে আমি শুরুতে বলে ফেলছি, সপরাগে পরপরাগে একটা জিনিস বলে ফেলছি না, ওইটা বেসিক্যালি আমরা প্রাণীর ক্ষেত্রে চিন্তা করলে জিনিসটা কি হবে? স্বনিষেক পরনিষেক, তাই না? কেন পরনিষেক ঘটনা? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ধরো তোমরা যদি এই আনসারটা ধরে ইন্টার লাইফে পড়ে নাও আসো, তাহলে কিন্তু তোমার এটা অ্যাডমিশন পেয়েছে, তোমার এমসিকিউ ভুল করার অনেক চান্স আছে। সো এই জন্য তোমার এটা মাথায় রাখা লাগবে, হাইড্রার মধ্যে কি ঘটনা? কখনো স্বনিষেক ঘটনা, বিকজ হাইড্রার শুক্রাশয় এবং ডিম্বাশয় কখনো একই টাইমে কি হয় না? পরিস্ফুটিত হয় না। আচ্ছা, ঠিক আছে?
তাহলে হাইড্রা কি হয়, উভলিঙ্গ হলেও কি না, হাইড্রা স্বনিষেক ঘটে না। আচ্ছা, তারপর আসি, প্রজনন ঋতুতে সাধারণত দেহের উপরের অংশ হাইপোস্টোমের কাছাকাছি স্থানের বহিতকি ইন্টারস্টিশিয়াল কোষ দ্রুত বিভাজিত হয়ে এক বা একাধিক মোচাকৃতি কিংবা ত্রিকোণাকার শুক্রাশয় গঠন করে। তুমি জাস্ট এটা মাথায় রাখা লাগবে, আমার ইন্টারস্টিশিয়াল কোষটা দ্রুত বিভাজিত হয়ে দেহের উপরের অর্ধাংশ কি তৈরি করে, শুক্রাশয় তৈরি করে, এবং দেহের নিচের অর্ধাংশ কি তৈরি করে, শুক্রাণু মাতৃকোষ তৈরি করে। ঠিক আছে, এবং এই যে তোমাকে মাথায় রাখা লাগবে শুক্রাণু কিংবা ডিম্বাণু মাতৃকোষ, অর্থাৎ যে কোষটা বিভাজিত হয়ে আমাদের কি তৈরি করতেছে, আমাদের ডিম্বাণু কিংবা আলটিমেটলি শুক্রাণু তৈরি করবে, ওই মাতৃকোষটাও কিন্তু একটা ইন্টারস্টিশিয়াল কোষ, এটা মাথায় রাখা লাগবে। ঠিক আছে, তাহলে ওই মাতৃকোষ যেটাকে ইউজ করবো সেটাও কিন্তু একটা ইন্টারস্টিশিয়াল কোষ, যেটা বিভাজিত হবে, তাই না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এই যে এটা মেডিকেল আসছে, এটা হচ্ছে 28 থেকে 48 ঘন্টার মধ্যে বা 24 থেকে 48 ঘন্টা মাথায় রাখবে। ঠিক আছে, 24 থেকে 48 ঘন্টার মধ্যে ডিম্বাণুকে যদি নিষিক্ত করতে না পারে তাহলে শুক্রাণুগুলা মারা যাবে। আচ্ছা, মুকুল উদ্গম সম্পন্ন হতে সময় লাগে আমরা জানি 2 থেকে 3 দিন, এটা আমরা জানি, আগে থেকে পড়ে ফেলছি। আচ্ছা, গ্যাস্ট্রোডার্মিস এবং এপিডার্মিসের অক্ষুণ্ণ থাকলে সর্বনিম্ন 0.004 মিলিমিটার ব্যাসের টুকরা থেকে হাইড্রা পুনরুৎপত্তি তৈরি হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অন্য বই আছে, যে আলিম স্যারের বই আছে, এটা আমাদের আজমল স্যারের হয়তো এই জিনিসটা নাই, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই জিনিসটা মাথায় রাখা লাগবে, মানে সর্বনিম্ন এত বেশি টুকরা যদি আলাদা হবে এখান থেকে একটা নতুন হাইড্রা তৈরি হবে, কত, 0.004। ঠিক আছে, 0.304 মাথায় রাখবে, না 2টা 04 মাথায় রাখবা, 0.004 মিলিমিটার। ঠিক আছে, একটুক ব্যাস থাকলে লিস্ট, ঠিক আছে, লিস্ট একটুক ব্যাস হলে আমাদের কি হবে, হাইড্রাটা পুনরুৎপত্তি হবে। ঠিক আছে, আচ্ছা, পরিণত শুক্রাণু নিউক্লিয়াস যুক্ত একটি স্ফীত মস্তক, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমরা জানি। একটা শুক্রাণু পাড়ে কি কি আছে, একটা হচ্ছে স্ফীত মস্তক থাকবে নিউক্লিয়াস যুক্ত, এবং সেন্ট্রিওল যুক্ত একটা সংকীর্ণ মধ্যখণ্ড থাকবে, এবং একটা কি থাকবে, বিচলনক্ষম ল্যাজ থাকবে। তাহলে এই পার্টটা আমার মেডিকেল আসে, এটাও জানা লাগবে। ঠিক আছে, এটা আমাদের তোমার এখনের জন্য গুরুত্বপূর্ণ, বাট এতটা গুরুত্বপূর্ণ না, যদি কোয়েশ্চেন কঠিন করে তাহলে লাগবে, আর বাদ বাকি এগুলো সব কিন্তু আমরা অলরেডি জানি। ঠিক আছে, আচ্ছা, পারবা ভাইয়া? আশা করি পারবা। তারপর আমরা যাবো হাইড্রার মিথজীবিতাতে। মিথজীবিতা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, এবং এখান থেকে তোমার কোয়েশ্চেন আসেই। ঠিক আছে, এখান থেকে কোয়েশ্চেন আসেই কিন্তু। ঠিক আছে, এমন না যে আমার জাস্ট তোমার জাস্ট আমাদের হাইড্রার যেটা তোমার উদাহরণ দিয়ে ছেড়ে দিলে হবে, তোমার বইয়ের মধ্যে আরেকটা উদাহরণ আছে, কিন্তু আরেকটা জিনিস যেটা আমার মেডিকেল অনেকবার আসছে সেটাও জানা লাগবে, সি এনিমনটা জানা লাগবে। ঠিক আছে, আচ্ছা, মিথজীবিতা মানে মাথায় রাখা লাগবে। আচ্ছা, মিথজীবিতা যেহেতু বলতেছি, সো এটা মানে কি, এটা হচ্ছে যখন আমরা দেখি এখানে কি আছে, দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব যখন তারা হচ্ছে কি সহাবস্থান করবে এবং পরস্পর পরস্পর থেকে উপকৃত হবে, তখনই তাকে আমরা কি বলতেছি, মিথজীবিতা বলতেছি। ঠিক আছে, পরস্পর পরস্পর থেকে উপকৃত হবে। ঠিক আছে, তাইলে মিথজীবিতা। আচ্ছা, এটা যেহেতু মিথজীবিতা পড়ছে, আরেকটা হচ্ছে কি আছে, পরজীবিতা। ঠিক আছে, তাহলে পরজীবিতা মানে কি, একজন সুবিধা পাবে আরেকজন কি, আরেকজনের ক্ষতি সাধন হবে, যেমন মানুষ এবং প্লাজমোডিয়াম, এটা মাথায় রাখবা, মানুষ ও প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম তো আমরা সবাই জানি, তাই না ভাইয়া? ম্যালেরিয়া পরজীবী মিন করতেছে, প্লাজমোডিয়াম ভিভ্যাক্স, ম্যালেরিয়া, এই ফ্যালসিপারাম, এগুলো আর কি। আচ্ছা, যাই হোক, তাহলে এখন আমরা পড়বো মিথজীবিতা। ঠিক আছে, আচ্ছা, সিমবায়োসিস। আচ্ছা, তাহলে মিথজীবিতার উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা আমরা এসএসসিতে পড়ে আসছি। লিগিউম জাতীয় উদ্ভিদের মূলে বসবাসকারী মিথজীবী রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে শিম অথবা আমাদের শিম জাতীয় যেসব উদ্ভিদ সেগুলোর মূলে নাইট্রোজেন সরবরাহ করে। ঠিক আছে, নাইট্রোজেন সরবরাহ করে তাকে সহযোগিতা করতেছে। সো এটা কি আমাদের রাইজোবিয়াম বা রিজোবিয়াম ব্যাকটেরিয়া। ঠিক আছে, রিজোবিয়াম ব্যাকটেরিয়া। আচ্ছা, 2 নম্বর যেটা সেটা হচ্ছে তপসি কাঁকড়া। দেখো, তপসি কাঁকড়া এবং সি এনিমন, এই যে এটা আমাদের মেডিকেল আসছে, তপসি কাঁকড়া এবং সি এনিমন পরস্পর পরস্পরের সাথে সহাবস্থানে থাকে। ঠিক আছে, এবং যেটা আমরা শুরু থেকে পড়ে আসছি, তাই না, অর্থাৎ ইন্টার লাইফের শুরু থেকে পড়ে আসছি, সেটা হচ্ছে আমাদের সবুজ হাইড্রা কিংবা ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, এবং এককোষী সবুজ শৈবাল, যেটার নাম কি আমরা জানি, ক্লোরেলা, তাই না? ক্লোরেলা হচ্ছে এককোষী সবুজ শৈবাল। এটা তোমার দুইজন একসাথে সহাবস্থান করার কারণে আমাদের যে হাইড্রা ভিরিডিসিমা যেটা, অথবা ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা যেটা, তাকে আমরা সবুজ কালার দেখতেছি, তাই না? আচ্ছা, এখন একটা জিনিস আমার মাথায় মনে আনার ট্রাই করো তো দেখি, আমাদের ভিরিডিসিমাতে আমাদের কোষিকার সংখ্যা কয়টা ছিল? 4 থেকে 8টা ছিল। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে সবুজ শৈবাল হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে তারা অবস্থান করতেছে। আচ্ছা, তাহলে এবার সবার লাস্টের পার্ট হচ্ছে কে কিভাবে উপকৃত হচ্ছে, তাই না? কে কিভাবে উপকৃত হচ্ছে দুইটার মধ্য দিয়ে। আচ্ছা, আমরা জানি আমাদের শৈবাল যেভাবে উপকৃত হয়, এগুলো জাস্ট তুমি ইন্টারে পড়ে আসছো, এখন আরেকবার পড়তে হবে, কারণ এখানে এই জিনিসটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তুমি জাস্ট এখান থেকে মেইন পয়েন্টটা পড়বা। আশ্রয়, আমরা জানি শৈবাল
হাইড্রা দেহে আশ্রয় পাচ্ছে। সালোকসংশ্লেষণ, ওই যে হাইড্রা যে আমার কার্বন ডাইঅক্সাইড রিলিজ করতেছে না, ওইটা আমাদের শৈবাল ইজিলি টেক করে আমাদের এই যে তোমার সালোকসংশ্লেষণ ইজিলি করে ফেলতে পারতেছে। এটা একটা শৈবালের উপকার। ঠিক সেম হাইড্রার উপকার হচ্ছে কিভাবে, কারণ হাইড্রা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে ফেলতেছে ইজিলি, তাই না? তার হচ্ছে কি কোনো কষ্ট করতে হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে খাদ্য উৎপাদন। আমরা জানি তোমার সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার ফলে কি হচ্ছে, আমাদের খাদ্য তৈরি হচ্ছে। এছাড়াও হাইড্রোজেন নাইট্রোজেন গঠিত বর্জ্য, যে লেখা আছে হাইড্রা বিপাকীয় কাজে উদ্ভূত নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থকে তারা কি করে, আমিষ তৈরির বিভিন্ন কাজে উপকরণ হিসেবে তারা ব্যবহার করে, কে? শৈবাল, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে খাদ্য প্রাপ্তি। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শৈবাল যে খাদ্য প্রস্তুত করে তার উদ্ভিদ অংশগ্রহণ করে হাইড্রা শর্করা জাতীয় খাদ্যের চাহিদা মেটায়, ঠিক আছে? আমরা জানি যে সালোকসংশ্লেষণের ফলে কি তৈরি হচ্ছে, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি হচ্ছে। তাহলে খাদ্য প্রাপ্তি, এটা হচ্ছে কার উপকার? এটা হচ্ছে আমাদের কার উপকার? হাইড্রার উপকার। তারপর হচ্ছে শোষণ। শোষণ কার উপকার? আমরা জানি শোষণ হচ্ছে কি, হাইড্রার উপকার, তাই না? তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড শোষণ, ওই যে তোমার কি ইজিলি কার্বন ডাইঅক্সাইডটাকে শোষণ করে ফেলতেছে কে? শৈবাল, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে বর্জ্য ইজিলি কি করতেছে, নিষ্কাশন করে ফেলতেছে, কারণ আমাদের শৈবালে তো জিনিসটা লাগতেছে, নাইট্রোজেন জাতীয় পদার্থ তৈরি করার জন্য জিনিসটা লাগতেছে, তাই না? সো ইজিলি আমার কি করতেছে, ইজিলি জিনিসটাকে রিলিজ করে দিতে পারতেছে, বর্জ্য পদার্থটাকে। আচ্ছা, শৈবালকে হাইড্রার দেহের লাইফ লং পেইং গেস্ট বলা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা তোমার বই হয়তো বা নাই, এটা একটু লিখে নাও। লাইফ লং পেইং গেস্ট, আমরা জানি লাইফ লং পেইং গেস্ট মানে কি বোঝাচ্ছে আমরা জানি, অর্থাৎ অবশ্যই এই যে থাকতেছে গ্যাস হিসেবে, যে তার ঘরে অবস্থান করতেছে তাকেও কিছু পে করতেছে, এটা কাইন্ড অফ গিভ অ্যান্ড টেক সম্পর্ক, তাই না? আচ্ছা, সো আশা করি আমরা হাইড্রা যে পুরোটা পড়লাম, ঠিক আছে ভাইয়া? হাইড্রা যে ভাইয়া পুরোটা পড়লাম, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো এবং এই জিনিসটা এভাবেই করে তোমার লাগবে, বুঝতে পারছি? মানে আমি এখানে যা যা পয়েন্টগুলো আনছি না, যা যা কথাগুলো আনছি না, ওগুলাই তোমার কি মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ। আর বাদ বাকি যদি অনেক ইনফরমেশন আছে, তুমি যদি অনেকগুলো পড়তে পারো, সেটা তোমার জন্য প্লাস পয়েন্ট। বাট এই পড়তে গিয়ে যদি তুমি এই ইনফরমেশনগুলো ভুলে যাও, তাহলে কিন্তু বিরাট একটা মারা খাবা, ঠিক আছে? কারণ এগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে ভাইয়া? তাহলে এরপরে আমরা পড়বো আমাদের এই অধ্যায়ের সেকেন্ড যে পার্টটা, সেটা হচ্ছে ঘাসফড়িং। এবং ঘাসফড়িং তোমাদের কাছে অনেকের কাছে অনেক কঠিন লাগে, বাট বাস্তব হচ্ছে ঘাসফড়িং যথেষ্ট ইজি একটা চ্যাপ্টার। এবং ঘাসফড়িং থেকে দেখা যায় তোমরা যখন বিভিন্ন কোচিং সেন্টারে পরীক্ষা দাও, তখন তোমাদের পরীক্ষা খারাপ হয় ঘাসফড়িং এর জন্য, তাই না? কারণ ওখানে কোয়েশ্চেনটা ইচ্ছা করে কঠিন দেয়, বাট মেডিকেলে কোয়েশ্চেনটা একটা তোমার লিমিট করে দিবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি কোন কোয়েশ্চেন আসবে কোন কোয়েশ্চেন আসবে না, এটা একটা লিমিট করে দিবে, বুঝতে পারছি? আচ্ছা, সো ওভাবে করে আমার প্রিপারেশনটা নেওয়া লাগবে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা ঘাসফড়িংটা শুরু করবো।